নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন দিবাকর দাশের কাহিনী নয়াচরের শ্মশানে। ইতিপূর্বে এই গল্পটি কুয়াশার পিশাচ অডিওভার্সে আপনারা শুনে থাকতে পারেন। যারা শোনেননি তাদের জন্য সবকটি পর্ব মিলিয়ে একত্রে শোনানো হচ্ছে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আপনারা শুনবেন দিবাকর দাশের কাহিনী নয়াচরের শ্মশানে। ভাগীরথী নদীর তীরে একটা ছোট্ট দ্বীপ। আসলে দ্বীপ তো নয়, নদীর জলের ওপর মাথা তুলে গজিয়ে ওঠা একটা চর। নতুন চর ছিল, তাই নাম দেওয়া হয়েছিল নয়াচর। শোনা যেত যে চরের মাটি নাকি খুবই আবাদ, তাই ভিন দেশের কিছু গরিব চাষিরা নৌকো চেপে পাড়ি দিয়েছিল ওই নয়াচরে। এক বছরে নানা খাটাখাটুনির পর ব্যাপক হারে ফসল হয়েছিল, তাই সেই গরিব চাষিরা হয়ে উঠেছিল ধনী। আর তারপর তাদের গোটা পরিবারকে নিয়ে এসে তারা বসবাস করতে শুরু করলো এই চরে। তারপর ধীরে ধীরে চরের ওপর গজিয়ে উঠল গোটা একটা গ্রাম। চরের আবাদির আশীর্বাদে বাড়িতে বাড়িতে তৈরি হলো ধানের গোলা, পোষা হলো দুধের গরু, গ্রামের মাঝখানে তৈরি হলো চণ্ডী মণ্ডপ, আর গঙ্গার পাড়ে তৈরি করা হলো শ্মশান। ক্ষেত বাড়ি গাছপালা বাদে কোনো ফাঁকা জমি আর রইল না। একবার সরকারের লোকেরা স্কুলের জন্য জমি মাপতে আসলো। গাছ কাটা হবে, স্কুল বাড়ি তৈরি হবে, ছেলেরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে। কিন্তু গ্রামবাসীদের আন্দোলনে সেই স্কুল আর হলো না। গাঁয়ের মোড়লরা রায় দিল যে এই গ্রামে নাকি পড়ার মতন কেউ নেই। ছেলেরা সকাল হতেই মাঠে কাজ করে, আর মেয়েরা, তারা কি কেউ পড়াশোনা করতে পারবে? ছি ছি, সমাজে কি বলবে? মেয়েদের পড়াশোনা করলে নাকি অন্য গাঁ থেকে তাদের বিয়ের সম্বন্ধ আসবে না, এমনটাই বলেছিল মোড়লের বউ। মোড়ল তো আবার বউ বলতে অজ্ঞান। তিনি বউয়ের ওই কথা শুনে স্কুল বন্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। তারপর এই গ্রামে কেটে গেছে 100 বছর। আজও এই গ্রামে কোনো স্কুল বাড়ি তৈরি হয়নি। পুরনো দিনের কথা একটানা বলতে গিয়ে বেশ হাঁপিয়ে গিয়েছিলেন রেবা। তাই এবার একটু দম ফেলে পাশে রাখা পানের বাটা থেকে এক খিলি পান বের করে মুখে গুজলেন তিনি। উঠোনের আম গাছটায় একটা কোকিল ডেকে উঠল। রেবার বয়স প্রায় 60-এর কাছাকাছি। এখনো তার ভালোই মনে পড়ে এই গ্রামে আসার সেই প্রথম দিনটা। তখন তার 15 বছর বয়স হবে। রেবার বাবা শ্রী চণ্ডীলালের 9 কন্যার মধ্যে রেবা ছিলেন মেজ। পুত্রের কামনা করতে করতে বেচারা শ্রী চণ্ডীলালের গৃহে ভগবান পাঠালেন মেয়ে, মেয়ে আর মেয়ে। শেষে 9 বারের পর শ্রী চণ্ডীলাল রণে ভঙ্গ দিয়ে আর এক কর্মে নিজেকে নিযুক্ত করেন। এবার মেয়েদের বিবাহ দেওয়ার কাজে মনোনিবেশ করেন তিনি। বড় মেয়ে রেখার বিয়ে হয়ে যাওয়ার পর দেশ বিদেশ খুঁজে রেবার জন্য একজন সুযোগ্য পাত্র পান। রেবা পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন, কিন্তু সেই পড়াশোনা ত্যাগ করে পিতার ইচ্ছা মতন নয়াচর গ্রামের মোহিনী মোহন ঘোষের চাষি পরিবারের বধূ হয়ে যান তিনি। চাষের পরিবার বলে কথা, ধান গম শস্য সবজি সর্বোপরি যেমন খাওয়ারও কোনো অভাব ছিল না, তেমন অন্য কোনো কিছুরও ছিল না অভাব।
এখানে এসে রেবার শাশুড়ি মিনতি দেবীর এবং এই গ্রামের ইতিহাস জানার পর পড়াশোনার ইচ্ছেটা ত্যাগ করতে বাধ্য হয়েছিল রেবা। মোড়লের বউয়ের মতোই শাশুড়ির মতামত। তিনি আবার বলেন, মেয়ে ছেলে যদি পড়াশোনা শেখে তবে তার নাকি পাখা গজায়। এ আবার কেমন তোর কথা? রেবা আগে যে স্কুলে পড়তেন সেই স্কুলের দিদিমণিরা তো খুবই জ্ঞানী, কই তাদের তো কোনো পাখা নেই। রেবাও তো ক্লাস 5 অবধি পড়েছে, তারও তো কোনো পাখা গজায়নি। অগত্যা কি আর করার। সমাজ পরিস্থিতির চাপে পড়ে রেবার পড়াশোনা বন্ধ হয়। স্বামী নিবারণ বাবু, তার 3 ছেলে শ্যাম, বলরাম ও নিতাই, 2 ছেলের বউ শ্রেয়সী ও সীমা, আর বড় ছেলের মেয়ে বিনিকে নিয়ে রেবা দেবীর ভরাট সংসার। ছোট ছেলে নিতাই এখনো বিয়ে করেনি, দেখাশোনা চলছে। বড় বউ শ্রেয়সী গ্র্যাজুয়েশন পাস। তারই ইচ্ছায় মেয়ে বিনি গত সপ্তাহ থেকে স্কুলে ক্লাস করতে শুরু করেছে। তবে বিনিকে যেতে হচ্ছে নৌকা চেপে ওপারের মতিগঞ্জের স্কুলে। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে যে তার গ্রামে কোনো স্কুল নেই। তো সেই প্রশ্ন রেবাকে জিজ্ঞেস করায় তিনি নয়াচরের ইতিহাস সম্পর্কে বললেন। শুনে নাতনি তো রীতিমতো হা হয়ে গেল। বিনি আরো কিছু একটা প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার আগে রেবা বললেন, এখন খেয়ে নিয়ে শুয়ে পড়ো গিয়ে দিদুন, কাল স্কুল যেতে হবে তো। বিনি আরো কিছুক্ষণ গল্প করতে চাইছিল, কিন্তু মা খুব কড়া, কথা না শুনলে বেজায় বকা দেয়। তাই সে ঠাকুমার কথা মতন মায়ের কাছে চলে গেল। শীতের সকাল, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাস্তা, মাঠ, ঘাট। সূর্যি মামা এখনো উঁকি না দেওয়ায় গত রাতের অন্ধকারের বিষণ্ণতা এখনো লেগে রয়েছে চারিদিকে। কুয়াশা ছেয়ে থাকা গাছে জেগে উঠেছে পাখিরা। তাদের নিজেদের কথোপকথনে ও কোলাহলে চারিপাশের পরিবেশকে জাগিয়ে তুলেছে। শ্যাম রাস্তার দিকে নজর রেখে খুব সাবধানে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। সাইকেলের সামনের রডে বসে ছোট্ট বিনি। এই নতুন স্কুলে যেতে দারুণ লাগে তার। ভোরে উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ভোরে না উঠলে এই স্কুলে পৌঁছবে কি করে? মতিগঞ্জের স্কুলের নাম সেন্ট মাদার টেরিজা স্কুল। বিনির ভালো নাম অনুলেখা। লোয়ার কেজির ছাত্রী সে। স্কুল শুরু হওয়ার সময় সকাল 7:30। গ্রামের বাড়ি থেকে সাইকেলে ঘাটে পৌঁছতে লাগে 15 মিনিট। তারপর নৌকায় ঘাট পার হতে আরও লাগে 5 থেকে 10 মিনিট। ঘাটে নেমে আবার টোটো ধরে আরও 20 মিনিট লাগে। তাই ঠিকঠাক পৌঁছতে গেলে 6:30টায় তাকে বেরোতেই হয়। ঘাটে পৌঁছে দেখা গেল নৌকা ছাড়তে এখনো 5 মিনিট বাকি। ঘাটের ছাউনির তলার এক পাশে সাইকেলটা তালা দিয়ে শ্যাম মেয়েকে নিয়ে নৌকায় উঠল। উঠতে দেখল নৌকার উপর দাঁড়িয়ে থাকা হারাধন ঘোষ বিনির দিকে হা করে তাকিয়ে রয়েছেন। হারাধন হলো এই নয়াচার গ্রামের মোড়ল। এছাড়া তিনি চাষবাসও করেন। আজ তাই তার সাইকেলে 2টো ঢাউস ব্যাগ ঝুলছে। ব্যাগের মধ্যে রয়েছে 1 গাদা ফুলকপি। শ্যামের সঙ্গে চোখাচোখি হতেই হাসি হাসি মুখ করলেন হারাধন। তারপর বিনির দিকে তাকিয়ে বললেন, কি গো ছোট্ট খুকি, এত সকালে সেজে গুজে কোথায় চললি গো? বিনি বলল, স্কুলে যাচ্ছি। হারাধন বিনির মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। তারপর শ্যামের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার ভাইপো, মেয়েকে স্কুলে ভর্তি করেছো তো একবার জানালে না তো? শ্যাম মাথা নিচু করে ভাবল, এই আবার কিরকম প্রশ্ন। সত্যি বলতে গেলে এই হারাধন কাকাকে শ্যামের মোটেই পছন্দ নয়। মোড়ল বলে নিজেকে কেমন কেউ কেটা ভাবেন তিনি, আর সকলের কাজে নাক গলান।
বাবা এনাকে দেখলে আবার সমীহ করে কথা বলেন। তবে যাই হোক, শ্যামের পছন্দ না একেবারেই। সে দ্রুত মুখ তুলে সামান্য রুক্ষ ভঙ্গিতেই বলল, আমার মেয়ে স্কুলে ভর্তি হবে, তাও আপনাকে জানাতে হবে? হারাধন বাবুর কিন্তু শ্যামের ব্যবহারে অত্যন্ত রাগ হলো, কিন্তু তিনি মিষ্টি গলায় বললেন, তা মেয়ে মানুষ স্কুলে পড়ে কি হবে ভাইপো? সে কি ডাক্তার হবে না অফিসার হবে? শ্যাম মনে মনে ভাবল, বুড়োর বোধহয় মাথাটা খারাপ হয়ে গিয়েছে। তাই সে বলল, তাহলে হতেই পারে, হলেই বা ক্ষতি কি? হারাধন বাবু হা হা করে হাসলেন, বললেন, বেশ খেল দেখাচ্ছ বটে, হ্যাঁ? দেখো কি হয়। মাঝারি মাপের নৌকা, 5 থেকে 7 খানা সাইকেল আর 10 থেকে 12 জন যাত্রী যাওয়ার মতন। যারা পারাপার করে তারা মাঝিকে 1 টাকা করে দেয়। সারাদিন পারাপারের টাকাতেই মাঝির সংসার চলে। এখন নৌকায় মাত্র 3 জন হয়েছে। মাঝির নাম পচা। সে একটা বিড়ি ধরিয়ে ঘাটের রাস্তার দিকে হা করে তাকিয়েছিল। হারাধন বাবুর কথার পর তাকে আর কোনো উত্তর দিল না শ্যাম। সে হাঁক দিয়ে বলল, ওরে পাঁচু, চল রে, দেরি হয়ে যাচ্ছে। পাঁচু বলল, একটুখানি দাঁড়াও না শ্যামদা, সবে তো 3টে লোক হয়েছে, আর 2 জন হলি অন্তত 5টা টাকা হয় আর কি। সকালের বাজারটা করতে পারি তাইতে। চলে আয়, আমি আরো 2 টাকা দিচ্ছি, আয় ভাই। পাঁচু হাতের বিড়িটা ফেলে আর কোনো কথা না বলেই পাড়ের থেকে নৌকাটা ঠেলা দিল। তারপর নৌকা জলে ভাসতেই সে উঠে আসলো নৌকার এক পাশে, দাঁড় বাইতে লাগলো। বিনি মন দিয়ে সেই দাঁড় টানা দেখছিল। হঠাৎ তার নজরে পড়ল একখানা মাছ রাঙা। সে উত্তেজিত হয়ে বাবাকে বলল, বাবা, বাবা ওই দেখো কিংফিশার। সেটা আবার কি? ওটা তো মাছরাঙা পাখি। আরে বাবা, মাছরাঙাকে ইংলিশে বলে কিংফিশার। তাদের এমন কথোপকথন শুনে পচা হাততালি দিয়ে বলল, বাবা খুকি, শ্যামদা তোমার মেয়ে তো ইংরেজি বলছে। ওই আর কি, স্কুল শেখাচ্ছে। শীতকালের বিকাল। হারাধনবাবু চলেছেন একটা ব্যাগ আর লণ্ঠন নিয়ে। গ্রামের লোকেরা রাস্তায় দেখা হলেই জিজ্ঞেস করছেন যে তিনি কোথায় যাচ্ছেন। কাউকে তিনি মিষ্টি কথায় উত্তর দিয়ে তো কাউকে আবার ঝাঁজ দেখিয়ে তিনি এগিয়ে চলেছেন। যেমন এই যে শঙ্কর ঘোষ, তার বাড়ির গোয়ালা, রোজ 2 বেলা মোড়ল বাড়িতে দুধ সংগ্রহ করে নিয়ে যায়। সে হঠাৎ আজ রাস্তায় হারাধনবাবুকে দেখে প্রশ্ন করেছিল, কলিকতা হ্যারিকেনে হন্তদন্ত হয়ে কোথায় চললেন? গৃহত্যাগী হচ্ছেন নাকি? হারাধনবাবু যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য খুলে বলা যাবে না। তাই তিনি সামান্য ঝাঁজ দেখিয়ে রুক্ষ কণ্ঠস্বরে বললেন, আমি কোথায় যাচ্ছি তা তোকে জানাবো কেন? হ্যাঁ, ফাজিল কোথাকার, বাড়ি যা। না, আর একটিও বাক্য ব্যয় করেনি শঙ্কর, দ্রুত প্রস্থান করেছে। হারাধনবাবু হাঁটছেন গ্রামের শেষের দিকে। রাস্তার দুপাশে ধানি জমি আর মাঝে মাঝে আমবাগান। গ্রামের শেষে বয়ে চলেছে গঙ্গা নদী। নদীর পাশে রয়েছে শ্মশান। এই শ্মশানেই বাস খ্যাপা সাধুর। লোকেরা বলে যে এই খ্যাপা সাধু অনেক গুহ্যতন্ত্র জানে। নিশি রাতে মরা জাগায়, মরার সাথে কথা বলে, মরার মাংস খায়, আর মরার করটি মানে মরার মাথায় মদ ঢেলে খায়। শ্মশানে মরা নিয়ে গেলে শ্মশান যাত্রীরা ওই সাধুর থেকে পারতপক্ষে দূরত্ব বজায় রেখে চলে, কারণ সাধুর নজর নাকি ভয়ঙ্কর। তার নজরে পড়লে বিপদ বা অপমৃত্যু নিশ্চিত। শ্মশান যাত্রীরা আবার মরা ছেড়ে কোথাও যায় না। তারা নিজেরা পালা করে পাহারা দিয়ে মরা পুরোপুরি দাহ করে তবেই ঘরে ফেরে। কারণ লোকে বলে
ওই সাধু যদি একবার নতুন মরা হাতে পায় বা আধ পোড়া মরা যদি পায়, তাহলে ওটা মুহূর্তের মধ্যে নাকি গায়েব করে দিতে পারে, পরবর্তীকালে নিজের ব্যবহারের জন্য। কোনো মানুষই চায় না যে তার মৃত প্রিয়জনের দেহ ব্যবহার করে তন্ত্র সাধনা হোক, তাই সকলেই একটু সাধুকে সামলে চলে। তবে যাই হোক, এসবে ভয় পান না হারাধন বাবু, কারণ তিনি এর আগে খ্যাপা সাধুকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, আর সবগুলোই সফল হয়েছে। বড্ড বজ্জাত ছেলে ওই শ্যামটা, নিজের মেয়েকে ইংরেজি স্কুলে ভর্তি করিয়েছে। খুব বার বেড়েছে ওর পরিবারটার। এই তো সেদিন শ্যামের বিয়েতে হারাধনের বউ মল্লিকা দেবী নতুন বউ শ্রেয়সীর সাথে আলাপ জমাতে গিয়েছিল। বজ্জাতের বউ নাকি কি সব কলেজে ফলেজে পড়েছে, তা শিক্ষিত বউয়ের কথাবার্তা বাজিয়ে দেখতে গিয়েছিল মোড়লের বউ। উমা, একবার মিষ্টি হাসি দিয়ে আর পাত্তাই দিল না। এত বার বাড়তে দিলে তো চলে না, ওর পরিবারটাকে বেশ একটা বিপদে ফেলতে হবে, না হলে তো মোড়লের শান্তি নেই। এসব ভাবতে ভাবতে হারাধনবাবু দেখলেন তিনি শ্মশানে চলে এসেছেন। শীতকালের সন্ধ্যা, চারিদিকে স্পষ্ট দেখা যায় না। শ্মশান জুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত কুয়াশা। শ্মশানের চারিদিকে প্রাচীন গাছের দল অন্ধকারে হা করে দাঁড়িয়ে আছে রাক্ষসের মতো। কোনো এক গাছে মানুষের বাচ্চার মতো করে কেঁদে উঠল যেন কেউ। চমকে উঠলেন হারাধনবাবু। চারিদিকে ঠাহর করতে না পেরে তিনি হেরিকেনটা মাটিতে রাখলেন। পাঞ্জাবির পকেট থেকে একটা বিদেশি দেশলাইয়ের বাক্স বার করে ফট করে আগুন ধরালেন। হ্যারিকেনের আলোটা কিছুটা জ্বলে উঠতেই তিনি বুঝতে পারলেন আরও একটু এগিয়ে যেতে হবে তাকে। শ্মশানের শেষে সাধুর আস্তানা। আলো জ্বলে উঠলেও চারপাশের অন্ধকারটায় কেমন যেন একটা গুমোট ভাব। মনে হচ্ছে শত শত অশরীরী তাকিয়ে আছে হারাধন বাবুর দিকে। ব্যাপারটা মনে হতেই গায়ে কাঁটা দিয়ে উঠল ওনার। মনে মনে দুকুলি রামপ্রসাদী গান গাইতে গাইতে এগিয়ে চললেন। দুই পা সবে এগিয়েছেন, এমন সময় ডান পায়ের নিচে মট করে একটা বিকট শব্দ হলো। কি একটা অজানা ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন হারাধন বাবু। হ্যারিকেনটা ডান পায়ের কাছে নিয়ে যেতেই তিনি দেখলেন একটা মরা মানুষের মাথার খুলির উপরে পা দিয়ে ফেলেছেন তিনি, আর সেটা বেকায়দায় ভেঙে গিয়েছে। গাটা কেমন শিরশির করে উঠল হারাধন বাবুর। সাধুর কোনো চিহ্নই নেই। আজ না আসলে বোধহয় ভালোই করত। কতবার নিজেকে বুঝিয়েছিলেন যে আজ রাতটা বাদ দিয়ে কাল দিনের বেলা আসবেন, কিন্তু প্রতিশোধ নেওয়ার ঝোঁকে আজ তিনি চলেই এলেন। চলেই যখন এসেছেন কি আর করা যাবে। তাছাড়া তিনি তো এখনো শ্মশানের মাঝামাঝিও এসে পৌঁছাননি। সাধু তো থাকে শ্মশানের একেবারে শেষে, সেখানে গেলেই বোধহয় তার দর্শন পাবেন। আর একটু এগিয়ে যেতে হবে, নিজের মনকে বোঝালেন হারাধন বাবু। সেই মতো ধীরে ধীরে এগোলেন। তবে এগোতে গিয়ে তার মনে হচ্ছিল পেছন পেছন কে যেন একটা আসছে। তবে কি ওই মরার আত্মাটা পিছু নিয়েছে তার, যার মাথায় পা দিয়ে ভেঙে ফেলেছেন তার খুলি? এসব ভাবতে ভাবতে হঠাৎ কোত্থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে এলো, আর হাওয়ার সাথে ভেসে এলো একটা বিষাক্ত মরা পচা গন্ধ। গা হাত পা ভারী হয়ে উঠল হারাধন বাবুর। পা ফেলতে গিয়ে মনে হচ্ছে আবার না কিছুর ওপর পা দিয়ে ফেলেন তিনি।
সেই সঙ্গে মনে হচ্ছে কে যেন ধীর পায়ে হেঁটে আসছে তার পিছু পিছু। হারাধনবাবু থমকে দাঁড়ালেন, পিছনে ঘুরলেন হ্যারিকেন নিয়ে। না, কোথাও কেউ নেই। আবার চারিদিক শান্ত। আচ্ছা, সাধুকে হাঁক দিলে হয় না? এমনটা ভেবে জোরে হাঁক দিলেন হারাধনবাবু। খ্যাপা সাধু, খ্যাপা সাধু, আপনি কোথায়? আপনি আছেন? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। কিন্তু কোনো সাড়া নেই। ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না তো। তাহলে সাধু কি নেই? এত দূর পথ উজিয়ে আসাটা কি তবে বিফল হলো হারাধনবাবুর? এসব ভেবে এবার শেষবারের মতো প্রাণপণে চিৎকার করলেন, খ্যাপা সাধু, খ্যাপা সাধু, ও খ্যাপা সাধু। চিৎকার শেষ হতেই শ্মশানের নিস্তব্ধতা ভেদ করে এক উচ্চ স্বর ভেসে এলো, बम काली बम काली बम काली जय जय तारा। হারাধনবাবুর ধরে যেন প্রাণ ফিরল। হ্যারিকেন উঁচু করে তিনি এগিয়ে চললেন। কিছুক্ষণ চলার পর ওনার চোখে পড়ল সামান্য একটু দূরে ক্ষীণ আলো বেরিয়ে আসছে এক গাদা জ্বলন্ত কাঠ থেকে। অনেকক্ষণ জ্বলার পর কাঠ যেরকম লাল হয়ে জ্বলতে থাকে ছাই হওয়ার ঠিক আগের মুহূর্তে, তেমনি শেষ নিঃশ্বাস ফেলছে ওই দূরের জ্বলন্ত কাঠগুলো। তারই সামান্য আলোর আভায় বোঝা যাচ্ছে যে ওখানে কেউ একজন বসে আছে। হারাধনবাবু আরেকটু এগিয়ে যেতেই হ্যারিকেনের আলোয় সামনের দৃশ্যপট উদ্ভাসিত হলো। আর সে দৃশ্য দেখে তার বুকটা কেঁপে উঠল যেন। একটা মৃতদেহ হা করে শুয়ে আছে, আর মৃতদেহের বুকে পদ্মাসনে চোখ বন্ধ করে বসে আছেন খ্যাপা সাধু। মরাটা যেন হা করে হারাধনবাবুর দিকেই তাকিয়ে আছেন। হারাধন ভয় ঢোকিলেন। খ্যাপা সাধু চোখ খুললেন এবার। গম্ভীর গলায় বললেন, বস হারাধন, বস বস, আমি জানতাম তুই আসবি। চুপ করে বসে দেখ, আমি আমার কাজটা সেরে নি। এই বলেই তিনি মরার পাশে হাত দিলেন। ওখানে কিছু শুকনো কাঠ পড়েছিল। ওই কাঠগুলো তুলে নিভে যাওয়া পুরনো আগুনের স্তূপে ছুঁড়ে মারলেন। শুকনো কাঠ আগুনের স্পর্শ পেতেই দাউ দাউ করে জ্বলে উঠল। হারাধন লক্ষ্য করলেন আগুন জ্বলে উঠতেই মরার মুখটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। চটপট সাধু বললেন, এরপর যাই ঘটুক, তুই শব্দও করবি না, তোর আসন ছেড়ে পালাতে চেষ্টা করবি না। নড়াচড়া করলেই কিন্তু মৃত্যু। এরকম মৃতদেহ সাধনার দৃশ্যের সাক্ষী সবাই কিন্তু হতে পারে না। এ কি বিপদের মধ্যে এসে পড়লেন হারাধনবাবু? বিজয় চিন্তায় পড়লেন। আজকে না আসলেই তার ভালো হতো। এসবই ভাবছেন এমন সময় খ্যাপা সাধু এক অজানা মন্ত্র জপ করতে লাগলেন। ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ, ওম প্রদান নমঃ। এমন মন্ত্র বলতে বলতেই হঠাৎ প্রাণহীন মরাটা হালকা নড়ে উঠল। কিছুক্ষণ মন্ত্র জপ করার পর হঠাৎ সাধু চিৎকার করে উঠলেন, ওঠ চন্ডাল, ওঠ, উঠে পড়। আমি জানি তুই ক্ষুধার্ত। ওঠ, উঠে খাবার খা। চারপাশের শ্মশান ভূমিতে কারা যেন খোনা গলায় হেসে উঠল। মনে হলো কারা যেন হাহাকার করতে করতে সাধনার স্থানের দিকটায় ছুটে আসছে। হারাধনবাবু ভয়ে জড়সড় হয়ে বসলেন। চারিদিকে সাবধানে নজর ফেলতে লাগলেন, কিন্তু কই, কেউ তো আসছে না। যাক বাবা, বাঁচা গেছে, এই ভেবে তিনি এবার সামনে তাকালেন।
এই সময় দেখলেন এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ মরাটা শটান উঠে বসে সাধু বাবার গলা টিপে ধরল, আর সাধু বাবা সঙ্গে সঙ্গে নিজের দৈহিক শক্তি প্রয়োগ করে মরার হাত দুটো নিজের গলা থেকে ছাড়িয়ে মরার মুখে এক থাপ্পড় কষালেন। মরাটা আবারও মাটিতে শুয়ে পড়ে হা হা করে হেসে উঠল। সেই সাথে বলল, কেন কেন আমাকে জাগিয়েছিস সাধু? তুই কি মরতে চাস? সাধু হুঙ্কার দিলেন, তোর ভাগ্য ভালো যে আমার দয়া নিজের দেহতে আবার ফেরত আসতে পারলে। এমন সময় চারপাশ থেকে আবারও কারা যেন খোনা স্বরে হেসে উঠল। মরা বলল, আমার বড় খিদে পেয়েছে, খাবার দে। মরার পাশে রাখা একটা পাত্র থেকে এক মুঠো ছোলা তুলে সাধু বললেন, নে হা কর, একটু ছোলা খা, হা কর। মরাটা হা করতেই সাধু সেগুলো ঢেলে দিলেন। এক অদ্ভুত দৃশ্য। এক মরা ছোলাগুলোকে দিব্যি কটমট করে চিবিয়ে খাচ্ছে। এবার আরেকটা পাত্র থেকে গুড় তুলে নিলেন, তারপর বললেন, নে আরেকবার মুখ খোল, মিষ্টি মুখ কর। মরা আবার মুখ খুলল। সাধু গুড় দিয়ে দিলেন মরার মুখে। খাওয়া শেষ করে মরা বলল, বাহ, খুব ভালো আয়োজন করেছিস রে। আমি খুশি। এবার আমাকে পান করা। তার কথা শেষ হতেই আশপাশ থেকে কারা যেন ক্রুদ্ধ ভঙ্গিতে বলে উঠল, আমাদের ভোগ কই সাধু বাবা, আমাদের ভোগ কই, আমাদের ভোগ কই সাধু বাবা, আমাদের ভোগ না পেলে আমরা এখনই তোর সাধনা ভঙ্গ করে দেব। সাধনা ভঙ্গ করে দেব, ভোগ না দিলে সাধনা ভঙ্গ। আমাদের ভোগ চাই। হারাধন বাবুর শরীর, হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি শুনেছেন অশরীরীরা তৃপ্ত না হলে নাকি মানুষের গলা টিপে তবেই ক্ষান্ত হয়। তবে কি আজ এই অশরীরীদের কবলে পড়ে তার প্রাণটাও যাবে? তবে হারাধন বাবু দেখলেন সাধু বাবা ওই অশরীরীদের চিল চিৎকারেও একদম বিচলিত হলেন না, বরং তিনি উচ্চস্বরে বললেন, শোন, তোদের সবার জন্যই ভোগ আছে। আমার কাজ শেষ হয়ে গেলে সবার জন্য ভোগ রেখে আসবো নদীর পাড়ে, একটু অপেক্ষা কর। হারাধন বুঝতে পারলেন যে কারা যেন সাধনা স্থল থেকে এবার সরে দাঁড়ালো। একটু আগেও তার অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে, যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে তার শরীরে। কিন্তু এই মুহূর্তে সেই অনুভূতিটা আর হচ্ছে না। যাক বাবা, বাঁচা গেল, আজ অন্তত ভূতের হাতে প্রাণটা দিতে হবে না, এই ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন হারাধন। মৃতদেহের পাশে একটা মাটির কলসি রাখা ছিল। খ্যাপা সাধু সেই কলসিটা 2 হাত দিয়ে তুললেন, আর তারপর তিনি মৃতদেহকে উদ্দেশ্য করে বললেন, এই নে, কারণ বাড়ি পান কর। সাধুর কথা শুনে হি হি করে এক বিশ্রী হাসি হাসল মরা। আর তারপর হা করে মুখটা খুলল। সাধু কলসির সম্পূর্ণ কারণ উপুর করে দিলেন মরার মুখে।
ঢকঢক করে পান করে পুরো কলসির মদটা শেষ হতে কিছুমাত্র সময় লাগলো। এবার মরা বলল, তাহলে বল, কিসের জন্য জাগালি আমায়? খ্যাপা সাধু বললেন, হাবিবপুরের জমিদার বাড়ির বড় ছেলের নাম সঞ্জীব। আজ থেকে সঞ্জীবকে পিশাচগ্রস্ত করতে হবে তোকে। আগামী 6 মাসের মধ্যে ধীরে ধীরে সঞ্জীবকে মেরে ফেলবি। কাজ শেষ হলে আবার এই শ্মশানে ফেরত আসবি। আমি তোকে আবার খাওয়াবো আর তোকে মুক্তি দেব। বেশ বেশ, তাই হবে তাই হবে, আমি চললাম। কথা শেষ হতেই মৃতদেহটা ভয়ানকভাবে কেঁপে উঠল, আবারও হা করল। হারাধনবাবু দেখলেন মরার মুখ থেকে হঠাৎ জ্বলন্ত আগুনের মতো কি যেন বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। মরাটা পড়ে রইল স্তব্ধ হয়ে। এবার খ্যাপা সাধু মরার বুক থেকে নেমে এসে হারাধনবাবুর সামনে বসলেন। হারাধনবাবু বসে বসে সাধুর চরণে হাত ঠেকিয়ে প্রণাম করে বললেন, বাবা, আমাদের গায়ের শ্যাম, তার যে বড়ই দেমা, তাকে টাইট দিতে হবে। খ্যাপা সাধু বললেন, থাম থাম, তুই কিসের জন্য এসেছিস তা আমার কানে কানে কর্ণপিশাচিনী অনেক আগেই জানিয়ে দিয়েছে। ওইটুকু মেয়ের প্রতি তোর হিংসা হলো? এখন বল কি চাস? হায় রে বোকা হারাধন, এই সাধু বাবা দেখছি তোর মনের কথা জানে। আগে বাবা, ওই শ্যামটার বড়ই দেমা। আমি চাই ওকে আর ওর পরিবারকে একটা বড় শিক্ষা দিতে। ওই বাচ্চা মেয়েটা ওদের প্রাণ, পরিবারের বড় ছেলের প্রথম সন্তান বলে কথা। আমি চাই আপনি তন্ত্র দ্বারা ওই মেয়ের উপর প্রেত বা পিশাচ বান মারুন। মেয়েটাকে কিন্তু মেরে ফেলবেন না, ওকে ওকে অসুস্থ করে বাঁচিয়ে রাখবেন, যাতে তিলে তিলে ওই পরিবারের সুখ নষ্ট হয়ে যায়। এর জন্য আমি প্রত্যেক মাসে মাসে আপনার চাল ডাল মদ যা লাগবে তার যোগান দেব। খ্যাপা সাধু হা হা করে হাসলেন। বেশ বেশ, তোর কথা যদি তুই পালন করিস তাহলে আজ মাঝরাতেই আমি বান মেরে দেব। এক অদ্ভুত ক্রূঢ় হাসি খেলে উঠল হারাধন বাবুর মুখেও। সাধু বাবার চরণ ছুঁয়ে তিনি আরো একবার প্রণাম করে নিলেন। তারপর বললেন, কাল সকালেই আমার কাজের লোক এসে চাল ডালের বস্তা দিয়ে যাবে। আপনি আজ রাত থেকেই শুরু করুন। শীতের সন্ধ্যাতে গ্রাম দেশ জুড়ে জারি হয় আশ্চর্য এক নীরবতা। শ্যাম বীজপুরের হাট থেকে বাজার করে ফিরছিল। সাইকেলের দুপাশে খাদ্যদ্রব্য ভরা ব্যাগগুলোর বেজায় ভার। তার উপর আবার 1 হাঁড়ি ঝোলা গুড় কিনেছে শ্যাম। মেয়ের আবদার, পরশু বিনির যে জন্মদিন, গুড় তাই আনতেই হবে। সেই কারণে সে খুব আস্তে আস্তে সাবধানে এগিয়ে চলছিল। মাটির পথ, পথের মাঝে মধ্যে খানাখন্দ। সাইকেল বেসামাল হয়ে পড়ে গেলে অনেক টাকার বাজার মাটিতে পড়ে নষ্ট হতে পারে। এই জন্য আস্তে আস্তে চলছিল সে। এখনো গ্রামের বসতি বেশ দূরে। এটা 55 তলার রাস্তা। আরেকটু এগিয়ে গেলে 55 তলা, তারপর চণ্ডী মণ্ডপ, আর তারপর গ্রামের ঘরগুলো। গোটা রাস্তা জুড়ে বেশ অন্ধকার। শ্যামের সাইকেলে একটা ডাইনামো লাইট লাগানো আছে। তারই সামান্য আলোতে মেঠো পথ সহ রাস্তার 2 ধারে বড় বড় ঝাঁকড়া গাছের এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্যাম নিজে কখনো ভূত দেখেনি, তবে সে ছোটবেলা থেকেই দাদা কাকাদের কাছে বিস্তর ভূতের গল্প শুনে এসেছে, আর ভূতে ভয় পায় সে। আজ একটা ঘটনা দেখে ভূতের সে ভয়টা যেন
আবার জাগিয়ে বসেছে তার হৃদয়ে। হাটে মশলার দোকানে মাধব কাকার থেকে ভালো মানের বিভিন্ন মশলা সংগ্রহ করছিল সে। হঠাৎ ওই দোকানের পেছনে শুরু হলো বিস্তর কোলাহল। কি হয়েছে তা দেখার জন্য মশলা ফেলে শ্যাম আর মাধব কাকা এগিয়ে গেল। মশলা পট্টির পেছনে অনেক মাংস বিক্রির দোকান আছে। সেখানে দেখা গেল এক তরুণ ছেলে উন্মাদের ন্যায় কয়েকটা জীবন্ত মুরগির গলায় জানোয়ারের মতো কামড়ে ফালা ফালা করে দিয়েছে। অর্ধমৃত মুরগির শেষ চিৎকারের মাঝে ওই মুরগিগুলোর গলার রক্ত ওই তরুণ চেটে পুটে খাচ্ছে আর কাঁচা মাংস কামড়ে নিচ্ছে। এই দেখে যখন মুরগির দোকানিরা লাঠি সোটা নিয়ে তেড়ে এসেছে, এমন সময় কোত্থেকে 4টে লোক ছুটে এলো। তাদের একজন বলল, দাদারা, ছোট কর্তাকে মারবেন না, এনার মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনাদের যা ক্ষতি হয়েছে তার খরচা আমরা দিয়ে দিচ্ছি। মাধব কাকা ওদের একজনকে ডেকে জিজ্ঞেস করলো, বলি, ও ভাই, এই ছোট কর্তাটা কে হে? ইনি হচ্ছেন হাবিবপুরের জমিদার বাড়ির বড় ছেলে সঞ্জীব চৌধুরী, আমাদের ছোট কর্তা। ভালোই ছিলেন, হঠাৎ কাল রাত থেকে ইনি এমন করছেন, আর জমিদার বাবুর নির্দেশে আমরা এনার পেছনে ছুটছি। ভিড়ের মধ্যে থেকে কেউ যেন একটা বলে উঠল, কেউ তুকতাক করেছে ভাইয়া, ভালো তান্ত্রিকের কাছে নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামেও একজনের হয়েছিল গো। শ্যাম হাঁ করে দাঁড়িয়ে দেখছিল ওই তরুণের চেহারা। হঠাৎ ওই উন্মাদ তরুণ ছুটে আসলো শ্যামের দিকে। তরুণের মুখটা কেমন যেন কোনো জঙ্গলি পশুর মুখ হয়ে গিয়েছে। 2 চোখ রক্তের মতো লাল, মুখ থেকে রক্তের লালা ঝরছে, আর দাঁত বের করে সে ছুটে আসছে শ্যামের দিকে। এই দেখে মাধব কাকা শ্যামকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। দূরে ছিটকে পড়ার আগে শ্যাম লক্ষ্য করেছিল ওই উন্মাদ তরুণের মুখভঙ্গিটা। এখন এই অন্ধকার পথে একা সাইকেল চালিয়ে যেতে যেতে সেই মুখটাই ভেসে আসছে শ্যামের মাথাতে। সে বারবার চেষ্টা করছে ওই দৃশ্যটাকে মনের ভেতর থেকে দূর করার, কিন্তু কিছুতেই পারছে না। হঠাৎ হঠাৎ সেই মুখটাই ভেসে উঠছে তার চিন্তনে। এরপর শেষ বিকেলের নৌকায় নয়াচর আসতে গিয়ে হঠাৎ নৌকা থেকে শ্যাম আর একটা দৃশ্য দেখতে পেয়েছে। দূরে নয়াচরের শ্মশানে কে যেন এক বিশাল আগুন জ্বালিয়েছে। অদ্ভুত ব্যাপার, আজ তো গ্রামে কেউ মরেনি, তবে আগুন জ্বলছে কিসের? এইসব ভাবতে ভাবতে শ্যাম অন্ধকারের মায়াজাল ভেদ করে যখন এগিয়ে চলেছে, তখন হঠাৎই বিশ্রী আওয়াজ করে এক তক্ষক ডেকে উঠল। হুঁশ ফিরল শ্যামের। পুনরায় রাস্তার দিকে মনোযোগ দিল। এখনো 55 তলা পৌঁছায়নি সে। চলতে চলতে হঠাৎ সাইকেলের সামনের লাইটটা বন্ধ হয়ে গেল। এ আবার কিসের লক্ষণ? শ্যামের মনটা আজকে নানা ঘটনায় এমনি একটু দুর্বল ছিল। হঠাৎ এভাবে আলো নিভে যাওয়ায় গাটা শিরশির করে উঠল তার। এর আগে তো রাত বিরেতে সে অনেকবার যাতায়াত করেছে। এরকম ভাবে লাইটটা আগে কোনোদিনও তো বন্ধ হয়নি। হায় ভগবান, এবার কি হবে? সাথে রয়েছে অনেক মাল, তা নিয়ে কি বাড়ি পৌঁছতে পারবে সে? এই ব্যাগ দুটো আর গুড়ের হাড়ি না থাকলে সে এতক্ষণে সাইকেল জোরে চালিয়ে হয়তো চলে যেত 55 তলার দিকে, কিন্তু আজ আর তার কোনো উপায় নেই। এইসব দুশ্চিন্তার মধ্যে সে ঠাকুরের নাম করল। হঠাৎ আবার দপদপ করে জ্বলে উঠল লাইট। শ্যাম স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা, কিন্তু সামনে তাকিয়ে থমকে গেল সে। সামনে এটা কি? সামনের পুরো রাস্তাটা
ঘন কুয়াশার আবরণে ঢেকে গিয়েছে। এমনটা তো লাইট বন্ধ হওয়ার আগে ছিল না। মাথা চুলকালো শ্যাম। যাকে বেশি ভেবে কাজ নেই, লাইটটা তো জ্বলেছে। কুয়াশা ভেদ করে এবার আস্তে আস্তে এগোলেই হয়। তেমনটাই করল সে। কিছু দূর এগিয়েছে, এমন সময় হঠাৎ রাস্তার পাশের গাছগুলোয় এক ভয়ানক আলোড়ন সৃষ্টি হলো। কি একটা প্রাণী যেন লাফিয়ে লাফিয়ে এ গাছ থেকে ও গাছে চড়ছে, আবার মুহূর্তের মধ্যে সামনের গাছে লাফিয়ে এগোচ্ছে। এই শীতের মধ্যেও ঘেমে গেল শ্যাম। ব্যাপারটা ভয়ানক অস্বাভাবিক ঠেকছে তার। শ্যাম চিন্তা করল, তবে কি কোনো হনুমান লাফিয়ে বেড়াচ্ছে? কিন্তু হনুমান তো এরকম একা একা রাতে এক স্থান থেকে আর এক স্থানে যায় না, তারা তো দল বেঁধে এগোয়। এবার আবার একটা শব্দ শুনে শ্যাম বুঝতে পারল প্রাণীটা এবার সামনের একটা গাছে এসে বসল। আর লাফালো না। সাইকেলের সামান্য আলো গিয়ে পড়েছে ওই গাছের ডালে। বোঝা যাচ্ছে একটা প্রাণী নিচু ডালটা ধরে ঝুলছে, তবে কুয়াশার চাদরের জন্য পুরোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। শ্যাম চিন্তা করে স্থির করল যে সে ওপর দিকে না তাকিয়ে চুপচাপ নিচে দিয়ে চলে যাবে, দরকার নেই উপরে দেখার। কিন্তু ওপরের প্রাণীটা যদি হঠাৎ নিচে চলে আসে, কি ওই প্রাণীটা সেটা তো দেখতেই হবে, কারণ দেখলে তবেই না বুঝতে পারবে যে সেটা তার এই খাদ্যদ্রব্যের কোনো ক্ষতি করতে পারবে কিনা। হনুমান হলেও তো দেখার দরকার। আরে, এই কথাটা এতক্ষণ ভাবেনি কেন? তার কাছে যে খাদ্যদ্রব্য আছে তাই হয়তো আঁচ করে কোনো হনুমান তার পিছু নিয়েছে। এমন একটা ব্যাপার ভেবে সে নিজ মনে বেশ সাহস পেল। একটু এগিয়ে গিয়ে ওপরের দিকে তাকালো শ্যাম। এবার অনেকটা পরিষ্কারভাবে দেখতে পেল একটা বাচ্চা মেয়ে, অনেকটা বিনির মতোই, বসে আছে নিচু ডালটায়। তার চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, আর সে যেন শ্যামের দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে গাটা ভারী হয়ে গেল শ্যামের। এত রাতে মানুষের মেয়ে গাছের ডালে লাফিয়ে লাফিয়ে এসেছে। এই তো মানুষ নয়, তবে কি এ ভূত? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল শ্যামের। কোনোভাবে জিজ্ঞেস করলো, কে ওখানে? তার গলা থেকে নির্গত সেই ক্ষীণ স্বর ছাপিয়ে শোনা গেল ওই মেয়েটার খোনা স্বরের বিকট হাসি। ভয়ানক এই হাসি শুনে শ্যামের মনে অফুরন্ত ভয়ের আলোড়ন সৃষ্টি হল। হৃদস্পন্দন বেড়ে গেল তার। সে সাইকেলটা ঠেলে একটু এগোনোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু এক চুলও নড়ল না সাইকেল। এই কুয়াশা প্রকট হওয়ার আগে তো দিব্যি সরসরিয়ে চলছিল, তবে এখন মনে হচ্ছে কোনো এক বট গাছের শেকড় গেথে ধরেছে শ্যামের আদরের সাইকেলটিকে। চারপাশের গাছে আবারও এদিক ওদিক লাফাতে শুরু করেছে ওই বাচ্চা মেয়েটি। এমন সময় হঠাৎ চারিদিক থেকে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হয়েছে। শ্যাম মনে মনে ভাবল, এ কি অনাসৃষ্টি কাণ্ড রে বাপ, শীতকালে বৃষ্টি? না না, ব্যাপারগুলো ঠিক স্বাভাবিক ঠেকছে না তার কাছে। তাই এবার ঠিক করে নিল
যে আর একবার চেষ্টা করবে সে সাইকেলটা নড়ানোর। যদি তার চেষ্টা বিফল হয় তবে দৌড় লাগাবে সাইকেল ফেলেই, যা হওয়ার হোক। হাটের বাজার নষ্ট হলে হবে, কারণ বাজারের দামের থেকে প্রাণের দামটা তো বেশি। শেষ চেষ্টা করলো শ্যাম, তবে এবার সাইকেলটা সামান্য এগোলো। কয়েক পাক চাকা ঘুরেছে কি ঘোরেনি, এমন সময় হঠাৎ শ্যামের সাইকেলের হ্যান্ডেলের উপর এসে বসলো সেই ভয়ঙ্কর মেয়েটি। সাইকেলের সামান্য ডায়নামোর আলোকে মেয়েটার মুখ দেখে চমকে উঠল শ্যাম। এই যে সাক্ষাৎ বিনি। চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, মুখের দাঁতগুলো শিকারী পশুর মতো বেরিয়ে এসেছে, নিচের ঠোঁট থেকে চুইয়ে পড়ছে লাল রক্ত। কিছু রক্ত আবার কালচে অবস্থায় বিনির থুতনিতে লেগে আছে। এই কি চেহারা বিনির! আতঙ্কে ঠান্ডা হয়ে গেল শ্যামের শরীর। মেয়েটা সাইকেলের হ্যান্ডেলে লাফিয়ে বসার সঙ্গে সঙ্গেই সাইকেলটা ছেড়ে পিছিয়ে গিয়েছিল সে, আর পিছিয়ে যেতেই সাইকেলটা মুখ থুবড়ে পড়ল রাস্তার ওপর। সাইকেলটা রাস্তায় পড়ে যেতেই দুই ব্যাগ থেকে অসংখ্য খাদ্যদ্রব্য রাস্তায় ছিটিয়ে পড়ল। খেজুর গুড়ের হাড়িটাও ভেঙে চৌচির হয়ে গেল। বিনির চেহারা আর ওর আস্ফালন দেখে কাঁপতে শুরু করলো শ্যাম। মাটিতে পড়ে যাওয়া সাইকেলের সেই ডায়নামো আলোতে সে দেখতে পেল বাজারের ব্যাগ থেকে ছড়িয়ে পড়া কাঁচা ডিমগুলোকে বিনি গোগ্রাসে খাচ্ছে। আড়ষ্ট ভাবটা কোনো রকমে কাটিয়ে চিৎকার করে বলল শ্যাম, কি করছিস মা? কি হয়েছে তোর? এভাবে তোকে লাফ দেওয়া কে শিখিয়েছে? ওই ডিমগুলো তো কাঁচা, ওগুলো খাস না, ফেলে দে। শ্যামের কথা শেষ হতেই বিনি হঠাৎ রাস্তার পাশে কি একটা খুঁজে পেল। ছুটে গেল সেই দিকে। শ্যাম বুঝতে পারল যে ওটা মাংসের ঠোঙা। বিনি মাংস খেতে খুবই ভালোবাসে, এই ভেবেই তো শ্যাম মাংসটা কিনেছিল। কিন্তু মাংসের যে এরকম পরিণতি হবে তা সে বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। বিনিকে বোধহয় ভূতে ধরেছে, না হলেও এরকম কেন করবে? এবার না কাঁচা মাংসটাও মুখে দিয়ে দেয়, ওকে যেভাবেই হোক ঠেকাতে হবে। চকিতে মনে মনে এই ভাবনাটাই খেলে গেল শ্যামের। একজন পিতার সামনে নিজের কন্যা সন্তানের এইরূপ অবস্থা দেখাটা সত্যিই বেদনাদায়ক। শ্যাম ঠিক করলো এবার আর সে ভয় পাবে না। যা হওয়ার হোক সে বিনিকে ঠেকাবেই। ওদিকে শাল পাতার ঠোঙাটা খুলে যেই বিনি মাংসটা বার করেছে, অমনি ওর উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল শ্যাম, আর এক ছো মেরে বিনির হাতের ঠোঙাটা কেড়ে নিয়ে দূরে ফেলে দিল সে। চিৎকার করে বলল, এইসব কি অলক্ষণে কাণ্ড করছিস রে বিনি? কি হয়েছে তোর? কাঁচা মাংস মানুষে খায় নাকি? যেদিকে মাংসের ঠোঙা ছুঁড়ে ফেলা হয়েছে সেদিকেই কিছুক্ষণ ঠায় তাকিয়ে থাকলো বিনি। তারপর বাবার কথা শেষ হতেই সে খিলখিলিয়ে বলল, আমি খাই গো। কে বলেছে আমি মানুষ? আমি মানুষ না, ইচ্ছে হলে মানুষের মাথাও খাই। যেমন এবার তোমার মাথা খাবো। এই বলেই বিনি তার ছোট মুখটা দিয়ে শ্যামের কপালে কামড়ে ধরল। শ্যামের মাথায় যেন কেউ বড় সূচের মতন ফুটিয়েছে এমন মনে হলো তার। সে সর্বশক্তি দিয়ে বিনিকে ছাড়াতে চেষ্টা করলেও পারল না। অনুভব করল মাথা দিয়ে গল গল করে রক্তপাত হচ্ছে তার। এবার হঠাৎ বিনি তার কামড় ছেড়ে দিয়ে চেটে চেটে সেই রক্তগুলো খেতে শুরু করল। শ্যাম তো প্রাণের ভয়ে প্রায় চায় যায় অবস্থা। অনেকটা রক্তপাত হয়েছে তার উপর মেয়ের এইরূপ পৈশাচিক বাক্যগুলো শুনে সে এক প্রকার হতাশ হয়ে গিয়েছে। তার শরীরে আর বল নেই,
সে বুঝতে পারল যে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, পড়ে যাবে এক্ষুনি মাথা ঘুরে। হলো ঠিক তাই। তবে পড়ে যাওয়ার আগে সে স্পষ্ট শুনতে পেল গায়ের দিকে রাস্তা দিয়ে কারা যেন দৌড়ে আসছে। এটুকু দেখে সে মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। ওদিকে আলোর আভাস পেতেই বিনির পৈশাচিক রূপটা রাস্তার পাশের অন্ধকারে লাফ মেরে গা ঢাকা দিল। বিকালে বিনি খেলতে গিয়েছিল স্কুলের মাঠে। না না, নয়াচরে স্কুল নেই, তবে স্কুল মাঠ আছে, যেখানে স্কুলের জন্য জমি মাপা হয়েছিল, কিন্তু স্কুল না হওয়াতে স্কুলের মাঠের সঙ্গে স্কুলের জমিও মাঠের খপ্পরে পড়ে পুরোটাই বড় মাঠ হয়ে গিয়েছে। সারা বছর বাচ্চারা খেলে। বুড়োরা গরমকালের বিকেলে আর শীতকালের দুপুরে মাঠে শুয়ে বসে কাটায়। শীতের শেষে যাত্রা দল এসে যাত্রা করে যায়, ঝুমুর দল এসে ডেরা বেঁধে ঝুমুরের গান বাঁধে। তা ছোট বিনির রোজ বিকেলে এই মাঠে ছু কিতকিত বা ছোঁয়াছুঁই খেলার জন্য আসা চাই। সেরকমই আজ বিকেলে সে খেলতে এসেছিল। সন্ধ্যের একটু আগেও সে মাঠে দৌড়চ্ছিল, কিন্তু তারপর থেকেই সে নিখোঁজ। তার সঙ্গীরা এসে প্রথম যখন রেবা দেবীকে বলল, রেবা ভুরু কুঁচকে তাদেরকে বলল, ঠিক করে বল তো সোনারা, ভালো করে একটু মনে করে বল, বিনি কখন থেকে নিখোঁজ? ওর খেলার বন্ধুরা একে অপরের দিকে তাকাতেই হঠাৎ তাদের পেছন থেকে সামনে এগিয়ে আসলো রাখাল। রাখাল মাঠে ছোটবেলা থেকেই গরু মোষ চড়ায়। তার আসল নাম যে কি তা সে বোধহয় নিজেই ভুলে গিয়েছে, তবে তাকে সবাই রাখাল বলেই ডাকে। সে বলল, জেঠিমা, রোজ ওরা খেলা করে, আমি দেখি। আজও বিনি সবার সাথে খেলছিল। হঠাৎ সন্ধেবেলায় আগে ব্যাপক কুয়াশায় ভরে গেল মাঠ। আমি গরু মোষ আর বাচ্চাদের একত্রিত করে যখন বাড়ির দিকে পা বাড়াবো, তখন থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না বিনির। পাশ থেকে শ্রেয়সী শুনছিল। সে এতক্ষণ রেবার পাশে ছিল না। বাড়ির অন্দরমহলে কে যেন বিনির খবরটা গিয়ে বলাতেই সে ছুটে এসেছে। রাখালের কথা শেষ হতেই মরা কান্নার মতো কেঁদে উঠল সে। ওরে আমার বিনি রে, কোথায় গেলি তুই? বিনি, মা আমার, কোথায় গেলি? ওরে বিনি আমার, কোথায় গেলি রে মা? বিনি। রেবা সামান্য বিরক্তি সহকারে আস্তে করে বললেন, বৌমা, ভিতরে যাও, আমি দেখছি কি করা যায়। ওগো শুনছো, এদিকে একবার এসো তো। ওদিকে আবার বড় খোকাও তো হাটে গিয়েছে, সে এখনো ফিরল না। অন্যদিন তো সন্ধ্যের আগেই ফিরে আসে। রেবার কথা শুনে নিবারণ হন্তদন্ত করে আরামকেদারা থেকে উঠে আসলেন। বলো। কি আর বলবো, সবই তো শুনলে। এখন কিছু লোক জোগাড় করে খুঁজতে লেগে পড়ো। আমার তো ভয় হচ্ছে, শিয়ালে নিয়ে গেল না তো বিনিকে। তাড়াতাড়ি লেগে পড়ো। শেয়ালে অনেক সময় আস্ত একটা বাচ্চাকে দাঁতের কামড়ে তুলে নিয়ে গা ঢাকা দিতে পারে। তখনকার দিনে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটেই থাকত। রেবা তাই নিজের মনকে বোঝালেন এই বলে যে বিনি যা দুরন্ত মেয়ে, সে সহজে শিয়ালের কাছে ধরা দেবে না। তাই যদি হয় তবে সে গেল কোথায়? নিবারণবাবু কোনো রকম বাক্য ব্যয় না করে পাঞ্জাবি গলিয়ে চললেন চণ্ডী মণ্ডপের উদ্দেশ্যে। গ্রামগঞ্জে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে। চণ্ডী মণ্ডপ এসে নিবারণবাবু বুঝতে পারলেন যে বিনির হারিয়ে যাওয়ার বিষয়ে সকলেই আলোচনা করছে, আর বিনিকে খোঁজার জন্য অর্জুন ঘোষ ইতিমধ্যেই কয়েকজন ছেলে ছোকরাকে জুটিয়ে ফেলেছে। এই অর্জুন ঘোষ হল নিবারণবাবুর বাড়িতে দৈনিক গরুর দুধ দোয়ায়। সে বিনিকে অত্যন্ত স্নেহ করে। তার নিজের কোনো সন্তান নেই, তাই সে যখন বিনিদের বাড়িতে দুধ দোয়াতে আসে তখন বিনির কাকা ডাকটা শুনে তার মন একেবারে জুড়িয়ে যায়।
তাই সন্ধেবেলা যখনই বিনির নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা শুনেছে, তখনই সে সমস্ত কাজ ফেলে ছেলে ছোকরাদের জোগাড় করা শুরু করে দিয়েছে। এবার নিবারণ বাবুকে দেখতেই সে বলল, চিন্তা করবেন না জেঠু, বিনি তো আমারও মেয়ে নাকি, আমরা এখনই ওকে খুঁজতে বেরোইতেছি। নিবারণ কিছু বললেন না, বরং তিনি মাথাটা সামান্য হেলিয়ে অর্জুনের কথায় সায় দিলেন। চণ্ডী মণ্ডপের উঁচু চাতালটায় প্রবীণদের সাথে বসলেন তিনি। গায়ের মোড়ল হারাধন বাবু ওখানে বসেই আক্ষেপ করছিলেন। আহা, এতটুকু মেয়েটা কোথায় যে হারিয়ে গেল। বড্ড মিষ্টি মুখ মেয়েটার, আমি আদর করলেই মিটি মিটি হাসতো। কিছুক্ষণের মধ্যে বলরাম আর নেতাই এসে হাজির হলো চণ্ডী মণ্ডপে। বলরাম বলল, অর্জুনদা, চল আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। ওইদিকে বৌদির তো মরো অবস্থা। অর্জুন বলল, হ্যাঁ যাবো, দাঁড়াও। ওই তোরা মশালগুলো ধরা ভালো করে। অর্জুনের ছেলেগুলো মশালে আগুন দিতেই দপ করে জ্বলে উঠল মশালগুলো। বেরোনোর আগে অর্জুন চণ্ডী মণ্ডপে দেবী মায়ের উদ্দেশ্যে নত হয়ে বিড়বিড় করে বলল, মা গো, আমার বিনিরে ফিরিয়ে দিও মা। এই সময় হঠাৎ দূর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। চণ্ডী মণ্ডপের সবাই নড়ে চড়ে বসলেন। হারাধন বাবু বললেন, দেখো তো অর্জুন, কি ব্যাপার? হারাধন বাবুর কথা শেষ হতেই দিনু গোয়ালা দৌড়ে এসে মুখ থুবড়ে চণ্ডী মণ্ডপের উঠোনে পড়ল। বাবা গো, বাবা গো, মা গো, বাঁচাও আমারে, আমার খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। অর্জুন ঘোষ তাকে সোজা করে শুইয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দিনুদা, এরকম ভাবে দৌড়ে এলে কেন? সবাই দেখল কে যেন দিনুর সারা শরীরে হিংস্র নখের আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। দিনুর চোখে মুখে সন্ত্রস্ত ভাব। সে মনে হয় একটা দারুণ ভয় পেয়েছে, ভয়ঙ্কর কিছু দেখেছে নিশ্চয়। অর্জুন আবারও অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে দিনুদা, বলো। দিনু গোয়ালা ক্ষীণ কণ্ঠে বলল, জল জল, কেউ একটু জল দাও আমারে। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন জল এগিয়ে দিতেই সেটা ঢকঢক করে খেল দিনু। সামান্য খানিক জল নিজের মুখে ছিটল, তারপর এক দৃষ্টে মাটির পানে চেয়ে রইল সে। অর্জুন আবারও তাড়া দিল, বলো দিনুদা, এবার তো বলো। অর্জুনের কথার কোনো উত্তর না দিয়ে আরো কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলো সে। তারপর একটা সময় ঝরঝর করে কেঁদে ফেলল। ফোঁপাতে ফোঁপাতে বলল, তোমরা তো জানোই আমি ওই নদী পাড়ের ঘাস জমিতে মোষগুলোরই খাওয়াতে নিয়ে যাই। তা প্রতিদিনের মতো আজও ওদের ওই ঘাস খাওয়াতে নিয়ে গেছিলাম। ঠিক সন্ধ্যা নামার আগে স্কুল মাঠ দিয়ে মোষগুলো নিয়ে ফিরছিলাম। হঠাৎ মুংলি, আমার প্রিয় মোষটা, অদ্ভুত কাণ্ড করলো। সে যেন কিছু দেখে ভয় পেয়েছে। মাঠের চারিদিকে তখন হঠাৎ করে সে গিয়েছে ঘন কুয়াশার চাদর। ঠিক সন্ধ্যার পর অমন কুয়াশা আমি কখনো দেখিনি। আমরা তো ছোট থেকেই সেই গরু ছাগল মোষ চড়াই। আমরা জানি যে আমাদের আগেই প্রাণীরা ভূত দেখতে পায়। তাই মুংলির হাবভাব থেকে বুঝতে পারলাম। মুংলিরে কত ডাকলাম যে আমি আসি, ফিরে আয়, কিন্তু সে আর ফিরল না। শেষমেশ আমি আমার মোষের দল ছেড়ে মুংলির পেছনে দৌড়তে লাগলুম। অন্য মোষগুলোর নিয়ে চাপ নেই, ওরা রোজই বাড়ি ফিরে যায়। ওরা দল বেঁধে ঠিক রাস্তা চিনে বাড়ি ফিরে যাবে। ওদের দলে ওটাই নিয়ম। ওরা মালিকের বাড়ি চেনে, ওরা মালিকের গন্ধ চেনে। কিন্তু মুংলিরা যে কি হলো, সে মালিকের ডাকে সাড়া দিচ্ছে না, খালি হনন করে দৌড়াচ্ছে। আমিও দৌড়াচ্ছি।
কুয়াশাও কমছে না। এমন সময় মুগলিকে হারিয়ে ফেললাম। মনটা আমার খারাপ হয়ে গেল। এদিকে রাতের অন্ধকার ছেয়ে গিয়েছে চারিদিকে। তাহলে মুগলিরে কি আজ আমি হারিয়ে ফেললাম? না জানি কি করে সে সিনে বাড়ি ফেরবে। এই দুশ্চিন্তা করতে করতে রাস্তার মাঝে হতাশ হয়ে বসে পড়েছি। হঠাৎ একটু দূরে মুগলি বারবার ডেকে উঠলো। আওয়াজ শুনে বুঝতে পারলাম যে ও মনে হয় কোনো একটা বড় সড়ো ব্যথা পেয়েছে। তাই ওই কান্নার দিকে ছুটলুম। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম ৫৫ তলা। বট গাছের ওপারে মুগলি আর্তনাদ করছে। দ্রুত বট গাছ পেরিয়ে যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তখন সবে সন্ধে নামবো করছে, পুরোপুরি অন্ধকার হয়নি। সামান্য আলোতে দেখলাম মুগলির শক্ত মাথার উপর কামড় বসিয়েছে একটা ছোট্ট মেয়ে। মেয়েটার চারিপাশে একগাদা কুয়াশা ঘুরিয়ে বেড়াচ্ছে। অমন অদ্ভুত কুয়াশা আমি কখনো দেখিনি। কুয়াশা হলে তো সারা মাঠ জুড়ে হয়, কিন্তু ওখানে চারিদিকে কুয়াশা নেই, খালি ওই মেয়েটার ঘিরে কুয়াশার একটা অদ্ভুত চাদর। আমার মুগলি একটা স্বাস্থ্যবান মোষ, রোজ প্রায় ৫ কেজির বেশি বিশালি ও ঘাস খায়, আর প্রায় ৮ থেকে ১০ লিটার দুধ দেয়। গায়ে ওষুধের মতো শক্তি। মেয়েটার কবলে পড়ে অমন তরতাজা প্রাণীটা যেন শেষ নিঃশ্বাস ফেলছে আর মাটিতে লুটিয়ে পড়েছে। বাচ্চা মেয়েটার চুল উস্কো খুস্কো, মুখটা অন্ধকার, দূরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ মেয়েটা তার হাতের নখ দিয়ে মুগলির মাথায় এমন ভয়ানক আসরের মতন কাটলো, গল গল করে রক্ত বেরোতে লাগলো আর মোষের মাথার খুলি বেরিয়ে এলো। মুগলি করুণ আর্তনাদ করে উঠল গো। ওইটুকু বাচ্চা মেয়ের গায়ে অত শক্তি কোথা থেকে এলো? তবে কি ওই মেয়ে ভূত? না, অত ভাববার সময় নেই, মুগলির অবস্থা খারাপ। তখন ওই মেয়েটাকে কেউ না ঠেকালে মরে যাবে। শেষে বট গাছের নিচে পড়ে থাকা একটু ওই শুকনো কাঠ নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম মুগলিরে বাঁচাতে। মেয়েটার কাছে গিয়ে নিজের শরীরে সর্বশক্তি প্রয়োগ করে কাঠের টুকরো দিয়ে সপাটে মারলাম মেয়েটার পিঠের উপর। সত্যি অদ্ভুত ওই মেয়েটি। মার খেতেই সে হাড়িম করে এক হাসি হেসে উঠল। আর সঙ্গে সঙ্গে আমার দিকে ঘুরে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটার মুখ তখনও পরিষ্কার দেখা যাচ্ছিল না, কারণ সন্ধ্যের অন্ধকার নেমে আসলো ঝুপ করে। আমার উপর চড়াও হতেই একের পর এক আঁচড় দিতে লাগলো। আমি সহ্য করতে না পেরে মাটির উপর বসে পড়লাম। মনে হচ্ছিল এইবার বুঝি মরে যাব। চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলাম। হঠাৎ ৫৫ তলার মন্দিরে কে যেন ঘন্টা বাজালো, আর অমনি ওই বাচ্চা মেয়েটা আমাকে ছেড়ে সামান্য পিছিয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম যে মেয়েটা দৌড়ে গঙ্গার দিকে রাস্তায় চলে গেল। চণ্ডী মণ্ডপের সবাই হা করে দিনুর কথা শুনছিল। প্রবীণ মানুষদের মধ্যে বৃদ্ধ পুরুত মশাই হীরা ঠাকুর বসেছিলেন। তিনি গলা খাঁকড়ি দিয়ে বলে উঠলেন, এ তো বড়ই আশ্চর্য ঘটনা। প্রথমত তোমরা সবাই জানো ৫৫ তলায় বাবা পশুপতিনাথের মন্দিরে আজকাল আর কেউ থাকে না, তবে ঘন্টাটা কে বাজালো? সবাই একে অপরের দিকে তাকালো। সত্যিই বটে, নয়াচর গ্রামে বসতি গড়ে ওঠার আগে এক আশ্চর্য স্থান ছিল এই ৫৫ তলা, যেখানে রয়েছে প্রায় ১০-১২ শতাব্দীরও প্রাচীন বট গাছের নিজস্ব একটা রাজ্য। প্রত্যেকটা বট গাছ একে অপরের সঙ্গে জোড়া। মূল কাণ্ড এখন যে কোনটা তা খুঁজে পাওয়া মুশকিল। স্থানীয়রা যেটাকে মূল কাণ্ড মনে করেন সেই স্থানে আছে ছোট একটা মন্দির, বাবা পশুপতিনাথের মন্দির। অনেকে তাকে আবার পঞ্চানন বাবা বলেও ডাকেন। ওনার নামেই এই স্থানের নাম
পঞ্চানন তলা। এই মন্দিরে একসময় নিত্য পুজো হতো। শেষ পূজারী ছিলেন হীরা ঠাকুরের ভাই কমলা ঠাকুর। মন্দিরে 3 বেলা পুজো দিতেন তিনি। বাবার ভোগ নিজে রেঁধে নিবেদন করতেন, আবার সেই ভোগই পুজো শেষে খেতেন। এবং মন্দিরের পাশে একটা ছোট্ট ঘরে থাকতেন তিনি। বাবা পশুপতিনাথই ছিল তার জগৎ সংসার। দিনের বেলা মনোরম জায়গা হলেও রাতে এই পঞ্চানন তলাতে কেউ থাকতে সাহস পেত না। রাতে নাকি বিচিত্র রকমের ভয়ঙ্কর অপার্থিব আওয়াজ শোনা যায়। তবে কমলা ঠাকুর দিব্যি মানিয়ে নিয়েছিলেন। এমনভাবে চলতে চলতে এক রাতে তিনি অস্বাভাবিকভাবে মারা যান। তারপর থেকে গ্রামবাসীদের মধ্যে এই পঞ্চানন তলা নিয়ে ভয়টা আরো মাথা চাড়া দেয়। এখন সন্ধেবেলার পর পারতপক্ষে কেউ ওই স্থানে যাওয়ার সাহস দেখায় না। অর্জুন ঘোষ নীরবতা ভেঙে বলে উঠল, দিনুর কথা শুনে আরো ভালো করে প্রমাণ হয়ে গেল ওই পঞ্চানন তলায় কিছু একটা আছে। আমার মনে হচ্ছে ওই বাচ্চা মেয়েটা একা না, আরো ওরকম আছে। হয়তো তারাই বিনিকে গায়েব করেছে। আর দেরি না করে আমাদের এখনই বেরোনো উচিত। এই তোরা চল তো, মশাল নিয়ে আগে হাঁট। অর্জুনের নির্দেশে ছেলেরা মশাল নিয়ে হাঁটতে শুরু করল। বলরাম বলল, বাবা তাহলে আসি। নিবারণ বাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হ্যাঁ বাবারা, তোরা সাবধানে যাস। শোন, কেষ্ট বাইরে আছে, ওর সঙ্গে দেখা হলে সঙ্গে সঙ্গে কিছু বলিস না। হীরা ঠাকুর ক্ষীণ কণ্ঠে বললেন, ঠাকুর ওদের রক্ষা করো, সবাইকে ঠিকঠাক বাড়ি ফিরিয়ে এনো। হারাধন বাবু হীরা ঠাকুরকে বিড়বিড় করে বলতে দেখে বললেন, কিছু বললেন নাকি ঠাকুর মশাই? বলছিলাম যে পুজো না দিলে কি হবে? বাবা পশুপতিনাথ নিজের মন্দিরে যথেষ্ট জাগ্রত। ঘণ্টার ধ্বনিটা তাই বাবাই করেছেন হয়তো। নাহলে আপনি ভাবুন তো, কোন অশুভ জিনিস বাবার মন্দিরে ঘণ্টা বাজাতে যাবে? হারাধন বাবুর মুখটা কেমন যেন ছোট হয়ে গেল। তিনি আর কিছু বললেন না। পাশের প্রবীণরা সায় দিলেন, ঠিকই বলেছেন ঠাকুর মশাই। অর্জুন ও তার ছেলে ছোকরারা এগিয়ে চলেছে পঞ্চানন তলা ছাড়িয়ে, যেদিকে দিনু ওই বাচ্চা মেয়েটাকে দৌড়াতে দেখেছিল। একটু আগেও তারা পঞ্চানন তলা মন্দিরের আশেপাশে খুঁজেছে, না কিছুই মেলেনি। তারপর অর্জুন ঘোষের নির্দেশে এখন তারা এগিয়ে যাচ্ছে। মশাল নিয়ে আগে আগে হেঁটে চলছিল বলরাম আর নিতাই। হঠাৎ নিতাইয়ের চোখে পড়ল, সামনের রাস্তায় অনেকটা দূরে একটা ক্ষীণ আলো চলে আছে। সে বলল, অর্জুন দা, ওই দেখো নির্জন রাস্তার মাঝখানে আলো জ্বলছে। অর্জুনও দেখতে পেল। সে হন্তদন্ত হয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, সবাই পা চালিয়ে চল, আগে ভাগে কেউ দৌড়াবি না কিন্তু, আগে বুঝে নি ঘটনা কি ঘটছে। এমন সময় হঠাৎ আলোর উৎসটা রাস্তার উপর পড়ে গেল, আর সেই সাথেই যেন হেসে উঠল কোনো বাচ্চা মেয়ে। মনে হয় বাচ্চা মেয়েটা, জলদি চল সবাই। অর্জুন দৌড়ে পৌঁছাতেই দেখল মুখ থুবড়ে পড়ে আছে শ্যাম। তার পাশে পড়ে আছে সাইকেল, এবং সাইকেলের হ্যান্ডেলের 2 পাশে 2 ব্যাগে মালপত্র। আনাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তা জুড়ে। পড়ে রয়েছে অনেকগুলো ভাঙা ডিম, কয়েক টুকরো কাঁচা মাংস। বলরাম এসে দাদাকে কোলে তুলে নিয়ে ঝাঁকিয়ে বলল, দাদা ওঠ, ইস কি রক্ত বেরোচ্ছে। দাদা, ও দাদা। শ্যামের কোনো সাড়া নেই। তার নাড়িতে হাত দিয়ে নিতাই বলল, অজ্ঞান হয়ে গিয়েছে। রাত তখন 12টা। হঠাৎ ঘোষবাড়ির অন্দর থেকে তীব্র একটা চিৎকার ভেসে আসতেই সজাগ হলো সবাই।
বাড়ির বাইরে অর্জুন আর তার সঙ্গী 4টি ছেলে ঘুমাচ্ছিল। ভয়ার্ত চিৎকারের আওয়াজ শুনে বাড়ির ভেতর ছুটে গেল অর্জুন। শ্যামকে নিয়ে আসার পর বাড়িতে তাকে পরিষ্কার করে স্নান করিয়ে বৈদ্যকে ডাকা হয়েছিল। শ্যাম তখন 2 থেকে 3 বার চোখ খুলেছিল। কি হয়েছে জিজ্ঞেস করাতে ইশারায় বলেছিল পরে সে বলবে, এই বলে আবারও বেঘরে ঘুমোতে শুরু করেছিল। বৈদ্য মশাই সব দেখে বললেন, নারী ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। 1 রাত ঘুম হলেই শ্যাম ঠিক হয়ে যাবে। আর এখন চিৎকারটা সেই করেছে। বিনি, এটা করিস না। বিনি, আমার কথা শোন। পাশেই শুয়েছিল শ্রেয়সী। সে জিজ্ঞেস করতেই যাচ্ছিল, ওগো, কি হয়েছে শুনেছ? শ্রেয়সীর কথা না শুনেই আবারও শ্যাম চেঁচিয়ে উঠেছিল, বিনি। ততক্ষণে অর্জুন পৌঁছে গিয়েছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে বৌদি? দেখো তো ঠাকুরপো, তোমার দাদা চোখ খুলছে না, খালি চিৎকার করে যাচ্ছে বিনি বিনি বলে। অর্জুন শ্যামের কাছে গিয়ে হালকা ধাক্কা মেরে বলল, ও শ্যামদা, এবারে উঠো, অনেকক্ষণ ঘুমিয়েছো। রেবা দেবীও এসে পড়েছেন। বড় ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। তারপর বললেন, ও খোকা বোধহয় ভয়ানক কোনো স্বপ্ন টপ্ন দেখেছে। তুমি চিন্তা করো না বৌমা। হায় রে, কি অবস্থা হলো আমার স্বামীর! পাগল হয়ে গেল নাকি? এইদিকে আমার সোনার টুকরো মেয়েটা কোথায় গেল যে? এমন সময় হঠাৎ ঘরের জানলায় কে যেন টোকা দিল। কে কে ওখানে? সেই সাথে ঘরের বাইরে থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। শ্যাম এবার চোখ খুলে ফেলেছে। তার গোটা শরীর ঠকঠক করে কাঁপছে। বলরাম আর নিতাই পাশেই দাঁড়িয়েছিল। নিবারণ বাবু তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যা তো দেখ, বাইরে কে হাসছে আর আওয়াজ করছে। এদিকে শ্যাম এমন ভাব করছে যেন সে খুব ভয় পেয়েছে। কাঁপতে কাঁপতে বলল, খবরদার যেও না কেউ, ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কার কথা বলছিস তুই? রেবা দেবীর কথা শেষ হতে না হতেই ঘরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল গদাই। গদাই অর্জুনের দলের ছেলেদের মধ্যে একজন। সে বলল, দাদা দাদা এক্ষুনি চলো, বিনি অজ্ঞান হয়ে পড়ে আছে এই ঘরের জানলার পাশে। চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন বিদিশা। বিদিশার সম্মুখে একটা শিবলিঙ্গ রয়েছে। তার থেকেই 1-2 ফোঁটা দুধ চুইয়ে পড়ছে। পাশের ধূপদানিতে রাখা মিষ্টি গন্ধের ধূপকাঠি থেকে সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে সুবাস। ঘরে কেউ পা রাখলেই তার মনে হবে এ যেন ঘর নয়, কোনো মন্দির। ঘরের 4 দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর ফটো, আর পশ্চিম দিকে রাখা আলমারিটা দুষ্প্রাপ্য সব পুঁথিতে ভরা। বিদিশাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে পা টিপে টিপে ঘরে ঢুকলেন হীরা ঠাকুর। তবে বিদিশা আশ্চর্য ক্ষমতার অধিকারী। সে জেঠুর ঢোকার সঙ্গে সঙ্গেই নিজের চোখ খুলে বলল, বসো জেঠু। এত দেরি হলো যে? এতক্ষণ কোথায় ছিলে? হীরা ঠাকুর সামান্য উত্তেজিত স্বরে বললেন, মারে সর্বনাশ হয়ে গেছে। বিদিশা খুব শান্তভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে জেঠু? আজ গ্রামে বিকেল থেকে যা যা ঘটেছে হীরা ঠাকুর সমস্তটা বললেন। হীরা ঠাকুরের পরলোকগত সহোদর কমলা ঠাকুরের ছোট মেয়ে বিদিশা। ছোটবেলা থেকেই বড়ই চঞ্চল আর মেধাবী। বিদিশা যখন একেবারে ছোট ছিল
তখন তাকে কোলে নিয়ে পিতা কমলা ঠাকুর বেদ, পুরাণ ও ধর্মীয় বিভিন্ন পুঁথি পাঠ করে শোনাতেন। ছোট্ট বিদিশা বাবা মা উচ্চারণ করার আগেই তাই হর হর মহাদেব, জয় ভোলানাথ, ওম নমঃ শিবায় খুব সুন্দরভাবে আদো আদো কণ্ঠে অনায়াসে বলতো। বাচ্চাদের কণ্ঠে উচ্চারিত যে কোনো বাক্য যেমন অতিশয় মিষ্টি শোনাতো, তেমনি বিদিশা যখন হর হর মহাদেব বলতো বা ওম নমঃ শিবায় বলতো, তখন কমলা ঠাকুর অপূর্ব শান্তি অনুভব করতেন। এরপর বিদিশা বড় হতেই কমলা ঠাকুর তাকে হাতে ধরে যত্ন করে বিভিন্ন পুঁথি, বেদ, পুরাণ এ সমস্ত পড়িয়ে মানে ব্যাখ্যা করে দিয়েছিলেন। বাবার এহেন সুশিক্ষায় ক্রমে ক্রমে বিদিশা একদিন এক অপূর্ব সাধিকা রূপে পরিণত হলেন। কিন্তু তার কিছুদিনের মধ্যেই কমলা ঠাকুরকে প্রাণহীন অবস্থায় ওই ৫৫ তলার মন্দিরে পাওয়া গেল। তখন যেন অন্ধকার নেমে এলো বিদিশার জীবনে। মৃত্যু যখন প্রিয়জনকে কেড়ে নেয়, তখন তার জীবনে একটা বিরাট অভাব বোধ তৈরি হয়। বিদিশার সাথেও তাই হয়েছিল। তার সাধনা করা আর হয়ে উঠল না। বিরহ ও মৃত্যু নিয়ে বিভিন্ন জিজ্ঞাসায় ডুবে থাকল সে। তন্ত্র, মন্ত্র, মৃত্যু এ সমস্তরই পুঁথি গিলতে শুরু করল বিদিশা। তার ইচ্ছা ছিল বাবার অস্বাভাবিক মৃত্যুটা কিভাবে হলো সেটা খুঁজে বার করার। হীরা ঠাকুর ভাইজির এই মতিগতি দেখে দূর থেকে নজর রাখলেন। বিদিশা বুদ্ধিমান মেয়ে, তাই তাকে বুঝিয়ে যে আর কোনো লাভ নেই এটা তিনি ভালোভাবেই জানতেন, তাই সেই পথে তিনি কখনো হাঁটেননি। আজ বিনির ঘটনাটা যখন বিদিশাকে বললেন, তিনি লক্ষ্য করলেন বিদিশা কেমন যেন সামান্য চঞ্চল হয়ে উঠল। সাধন অবস্থা দ্রুত ত্যাগ করে পুঁথি ঘাঁটতে বসে পড়ল। চঞ্চল হবারই কথা, কেন সে চঞ্চল হবে না? এই কারণও হীরা ঠাকুর বেশ জানেন। শ্যাম যে বিদিশার মনের সেই কানাই, তার কথা ভাবলে আজও মনে পড়ে ছোট্টবেলার রাখাল ছেলের বাঁশি বাজানোর দিনগুলো। বিদিশা অনেক ছোটবেলা থেকে যখন বিভিন্ন দেবদেবীর ভালোবাসার কাহিনী, রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী এসবের গল্প পড়ত, তখন থেকে তার মাথায় শ্যাম রায়ের বিষয়টা ঘুরত। বাবার কাছে সারাদিনের পাঠ শেষ হলে সে নদী পাড়ে এক কামিনী ফুল গাছের তলায় বসে রাধাকৃষ্ণের কাহিনী, শিব পার্বতীর কাহিনী এসব ভাবতে ভাবতে নদীর চলমান জলরাশির দিকে হয় তাকিয়ে থাকত, নয়তো নিজের সামনে দু একটা কাঠের টুকরো দিয়ে রাধাকৃষ্ণ বা শিব পার্বতী সাজিয়ে খেলা করত। হঠাৎ একদিন তার কানে এলো এক মনমোহিনী সুর। তার গল্পের কানাইয়ের মতো কি যেন বাঁশি বাজাচ্ছে। ওই সুর শুনে সে দৌড়ে গিয়ে চমকে উঠল। একটা শ্যামলা গোছের ছেলে, তারই বয়সী হবে, ৫-৬টা গরুর মাঝে বসে আপন মনে মিষ্টি সুরের ঝর্ণা ঝরিয়ে চলেছে। বিদিশা সেই দিন বিশ্বাস করতে পারেনি। সে নিজের অজান্তেই সেই ছেলেটাকে টুক করে প্রণাম করে ফেলেছিল। বিদিশার মনে হয়েছিল এই বুঝি তার গল্পের সেই শ্যাম, যে তাকে নিজে এসে দর্শন দিচ্ছেন। যদিও সেই প্রণাম করা দেখে ছেলেটা বাঁশি বাজানো থামিয়ে হো হো করে হেসে ফেলেছিল। বিদিশারও খুব লজ্জা লেগেছিল। সে ছুটে পালিয়ে গিয়েছিল ঘরে। কিন্তু তারপর সেই অস্থির বাঁশির সুর কানে গেলে সে আবারও হাজির হতো নদী পাড়ের কামিনী গাছতলায়। তারপর দিনের পর দিন এগিয়ে চলে। বিদিশা আর শ্যামের বন্ধুত্ব হয়ে যায়। ভগবান নিজের নাম দিয়ে শ্যামকে তার কাছে পাঠিয়েছেন, এটাই বিদিশার বিশ্বাস ছিল। অগত্যা বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায়। কিন্তু এরই মধ্যে হঠাৎই শ্যামের বিয়ে শ্রেয়সীর সাথে হয়ে যায়। না, তারপর যদিও তারা আর মন খারাপ করেনি। দুই বাড়িতেই তাদের ভালোবাসার কথা জানত।
তবুও কেন অন্যত্র শ্যামের বিয়ে হলো এই নিয়ে কোনোদিনও প্রতিবাদও করেনি বিদিশা। সে প্রথম প্রথম খুব কাঁদত, ভগবানের কাছে নালিশ করত। এর মধ্যেই কিছুদিন পর তার পিতা কমলা ঠাকুরের গত হওয়াতে তার মাথা থেকে এসব চিন্তা একেবারে দূরীভূত হল। সে অলৌকিক তন্ত্রশাস্ত্র ঘেঁটে একাকার করতে শুরু করল। তাই আজ যখন শ্যামের মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা আর গ্রামের মধ্যেকার ভৌতিক ঘটনার কথা সে শুনল, তৎক্ষণাৎ তন্ত্রের কোনো একটা পুরনো অধ্যায়ের কথা মনে পড়ে গেল তার। সে কয়েকটা পুরনো তিব্বতী পুঁথি ঘেঁটে তন্ত্র কায়দাটা বার করল। তারপর জেঠুকে ডাকল। হীরা ঠাকুর এসে বললেন, দেখেছিলিস মা, কি হয়েছে বল? বিদিশা ধীর গম্ভীর গলায় বলল, জেঠুমণি, আমাদের এখনই স্বামীর বাড়িতে যেতে হবে। তোমাকেও যেতে হবে, ওদের খুব বিপদ। হীরা ঠাকুরের ভুরু কুঁচকে গেল। কি হয়েছে মা? চলো, ওখানে গিয়ে সব বলছি। বিপাশা আর হীরা ঠাকুর হেঁটে চলেছেন নিবারণ ঘোষের বাড়ির উদ্দেশ্যে। চারিদিকের বাড়িগুলো অন্ধকারে ডুবে রয়েছে। দূরে একটা বাড়ির থেকে সামান্য আলোর আভাস নজরে আসে। সেই আলো লক্ষ্য করে হাঁটতে হাঁটতে চারিদিকটা পর্যবেক্ষণ করছিল বিদিশা। রাস্তার পাশের বাড়িগুলোর বেড়া থেকে ভেসে আসছে গোবর ঘুঁটের গন্ধ। হাঁটতে হাঁটতে হীরা ঠাকুর বললেন, মারে, আমরা তো ঘোষপাড়া চলে এসেছি। বিদিশা কিছু বলল না। একরকম গন্ধ তার নাকে এসেছে। গন্ধটা এই দুনিয়ার নয়, অতীব জঘন্য, মরা পচা, আষ্টে, চিতার আধ পোড়া কাঠ ও হাড় পোড়া ধুনুর সঙ্গে মিশিয়ে তৈরি হয়েছে এই গন্ধটা। বিদিশা এই রকম গন্ধের বিষয়ে আগেও পড়েছে। মারণতন্ত্র বইতে লেখা আছে, কোনো এক তান্ত্রিক যদি তার শিকারের ওপর মারিবান প্রয়োগ করে, তবে যার উপর প্রয়োগ করা হয় সে তো মারা যাবেই, তবে তার মৃত্যুর আগে সে তার নিজের সংসারকে তছনছ করে দিয়ে যাবে। বাড়ির অন্য সদস্যরা বিভিন্ন কারণে মরতে থাকবে। তবে এই মারি বান প্রয়োগ করা সহজ কাজ নয়। যে সাধক এই বান প্রয়োগ করেছে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এসব ভাবতে ভাবতে এগোচ্ছিল বিদিশা। এমন সময় তার পায়ের নিচে খুব শক্ত একটা কি জিনিস পড়ে। জিনিসটা মট করে ভেঙে যায় আর বিদিশা প্রায় হুমড়ি খাওয়ার মতো মাটিতে পড়ে আছড়ে। তৎক্ষণাৎ ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে বাস্তবের মাটিতে ফেরে বিদিশা। সে দেখে সামান্য দূরেই একটা গৃহের দ্বারে দুটো মশাল জ্বলজ্বল করছে। চিনতে অসুবিধা হয় না, ওটাই শ্যামের বাড়ি। তবে বাড়ির চারিদিকে এক আশ্চর্য রকমের অতি প্রাকৃতিক কুয়াশার চাদর। মাটিতে পড়ে গিয়েও বিদিশা এসবই লক্ষ্য করছিল। ঠাকুর বিদিশাকে টেনে তুলতে তুলতে বলল, ওরে কি ভাবছিলিস কি মা? তুই দেখ কিসের উপর পা দিলি। বিদিশা উঠে শটার নিচের দিকে তাকিয়ে যেন বিষম খেল। তার পায়ের নিচে পড়েছিল পুরো একটা আস্ত গরু বা মোষের মাথা। তবে গরু না মোষ সেটা বোঝা যাচ্ছে না। এটুকু বোঝা যাচ্ছে যে কে বা কারা সদ্য মৃত প্রাণীটার চামড়া ছাড়িয়ে নিয়ে রক্ত নিঃশেষ করে নিবারণ ঘোষের বাড়ির সামনে এনে ফেলেছে। গাটা শিউরে উঠল বিদিশার। সে দেখল মাটিতে পড়ে থাকা ওই খুলির মাথার এক পাশের হাড় ভেঙে গিয়েছে। অজান্তে ওখানেই হয়তো বিদিশার পা পড়েছিল। এমন সময় শ্যামের বাড়ির ভেতর থেকে হঠাৎ একটা কোলাহল ভেসে আসায়
বিদিশা আর হীরা ঠাকুর দৌড় লাগালেন ভেতরের দিকে। বাড়ির ভেতরে পৌঁছে অবাক হয়ে গেলেন। এ কি, বাড়ির উঠোনে এত কুয়াশার মেঘ কেন? কয়েকটা ছেলে লাঠি সরকি নিয়ে ঘরের পেছনের দিকে ছুটল। হীরা ঠাকুর এদেরকে চিনত, এরা অর্জুনের ছেলেরা। তিনি আর বিদিশাও তাই তাদের পেছন পেছন ছুটলেন। এগোতেই দেখা গেল একটা ঘরের জানলার পাশের মাটিতে ছোট্ট বিনি পড়ে রয়েছে। বিদিশা দৌড়ে গিয়ে বিনিকে কোলে তুলে নিল। সে এখনো অচেতন। একটা ছেলে হন্তদন্ত হয়ে ভেতরে খবর দিতে গেল। বাড়ির ভেতর খবরটা পৌঁছাতেই সবাই ছুটে বাইরে চলে আসে। পিছে পিছে আসে শ্যামও। বৈঠকখানার একটা চৌকির ওপর বিনিকে শুইয়ে দিল বিদিশা। আর বিনিকে শোয়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই শ্রেয়সী ঝাঁপিয়ে পড়ল মেয়ের ওপর। বিনি তখনও অচেতন। শ্রেয়সী বিনির মাথায় হাত বোলাতে লাগলো আর বারবার জিজ্ঞেস করতে লাগলো, বিনি, এই বিনি, সোনা মা আমার, কোথায় গিয়েছিলিস? রেবা দেবী বিদিশার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার মা, এত রাতে? এই বলে হীরা ঠাকুরের দিকে চেয়ে বললেন, বসুন বসুন ঠাকুর মশাই। বাড়ির এক কাজের লোক মালকিনের বলার আগেই একটা বেতের চেয়ার এনে পেতে দিয়েছিল। ওটার উপরেই হীরা ঠাকুর বসলেন। শ্যাম একটু দূরে দাঁড়িয়ে আছে, ঠায় তাকিয়ে আছে বিনির দিকে। শ্রেয়সী বিনির মাথায় হাত বুলিয়েই যাচ্ছে, আর অর্জুন বিনির পাশে চুপ করে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। বিদিশা সবার দিকে একবার নজর ঘুরিয়ে নিয়ে বলতে শুরু করলো, জেঠিমা মন দিয়ে শুনবেন। আপনাদের পরিবারের খুব বিপদ। কোন সাধকতন্ত্রের দ্বারা কঠিন বান মেরেছে আপনাদের ছোট্ট বিনির ওপর। এর জন্য বিনি বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপ করবে, আপনাদের সংসার ভেঙে যাবে, আর আর বাড়ির সদস্যরা বিভিন্ন কারণে মারা যাবে। বিদিশা একটু থামতেই এমন সময় হঠাৎ বিনি আচমকা কেঁপে উঠল। সে চোখ না খুলেই এক ক্রূঢ় ভঙ্গিতে হেসে উঠল। তারপরেই আবার ঘুমের কোলে ঢলে পড়ল সে। ব্যাপারটা শেষ হতেই বিদিশা যা বলল তার উত্তরে রেবা দেবী কিছু একটা বলতে যাচ্ছিলেন। তবে তার আগেই শ্রেয়সী হঠাৎ মেয়েকে ছেড়ে বিদিশার দিকে এগিয়ে গেল। ওর পায়ে ধরে বলল, আমার মেয়ে কেন চোখ খুলছে না দিদি? সে এরকম হাসলো কেন? আমার মেয়েকে ঠিক করে দাও দিদি, আমার মেয়েকে ঠিক করে দাও। আমার মেয়ে ঠিক হলে আমি কথা দিচ্ছি, আমি অন্য কোথাও চলে যাব। বিদিশা শ্রেয়সীর চোখের দিকে চাইল। টলটল করছে ওর বিষণ্ণ চোখ। সে শ্রেয়সীকে পায়ের থেকে তুলে চৌকিতে বসিয়ে বলল, তোমার মেয়ে এখন ঘুমোচ্ছে। আসলে ওর ওপর একটা পিশাচ ভর করেছে। সেই পিশাচটা চলে গেলেই তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি এখানেই থাকবে, অন্য কোথাও চলে যাওয়ার কথা বলবে না। এটা তোমার সংসার। শ্রেয়সী সবটা শুনে চাইল বিনির দিকে। কি যেন একটা ভাবল সে। তারপর বিনির কাছে গিয়ে চুপ করে বসল। ততক্ষণে বিদিশার কথা শুনে সকলেই গভীর চিন্তায় ডুবে গিয়েছে। নিবারণবাবু ভাবছিলেন যে তার পরিবারের সঙ্গে তো কারোরই শত্রুতা নেই, তবে কে এই খারাপ কাজটা করল? এমন সময় হঠাৎ বিনি শুয়ে থাকা অবস্থা থেকে শটান উঠে বসল। বিনির পাশে ছিল শ্রেয়সী, আর পায়ের কাছে ছিল অর্জুন। বিনিকে ওভাবে উঠে বসতে দেখে শ্যাম উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, শ্রেয়, চটপট ওখান থেকে সরে এসো।
অর্জুনদা সরে এসো, ও তোমাদের মেরে ফেলবে। শ্রেয়সী বিনিকে জেগে উঠতে দেখে আবারও তার মাথায় হাত বোলাতে আরম্ভ করেছে। বিনি, সোনা মা আমার, কি হয়েছে তোর মা? তবে শ্রেয়সীর এই কথা শেষ হতেই বিনি বিশ্রী সুরে খোনা গলায় বলল, একজনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে মেরে ফেলে সেখানে ঘর বেঁধেছে। উপস্থিত সকলেই শিউরে উঠেছে। এই তো একটা পুরুষের গলার আওয়াজ। হ্যাঁ, বিনির মধ্যে একটা পুরুষ কথা বলছে। অর্জুন ঘোষ বিনির গলা শুনে 4 পা পিছিয়ে এলো। সে দেখল ছোট্ট মেয়েটার চোখগুলো লাল। বিনির মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। সারা ঘরের মধ্যে প্রকট হয়েছে একটা মরা পচা আষ্টে গন্ধ। শ্রেয়সী কাঁদতে কাঁদতে মেয়েটার দিকে ছুটে গেল, বলল, আয় রে বিনি, কি হলো তোর? এমন ভাবে কথা বলছিস কেন? কি সব উল্টো পাল্টা বলছিস তুই? তবে শ্রেয়সী কাছে যেতেই বিনি আবারও নিজের গলায় বলে উঠল, মা মা এদিকে এসো, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। শ্রেয়সী, যেও না, এসব পিশাচের ভ্রম। মা বলে ডাক যে বড়ই মায়াবী ডাক, তা এড়ানো কঠিন। তাই বিদিশার কথা অগ্রাহ্য করেই শ্রেয়সী মেয়েকে কোলে তুলে নিল। বলল, তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোর, আমি আছি তো, আমি আছি তো মা। আমার সোনা মা, এরা খুব বোকা। এই কথা শেষ করে সে শ্রেয়সীর দিকে হাসি হাসি মুখ করে চাইল। শ্রেয়সী ভাবল মেয়ে বোধহয় ঠিক হয়ে গিয়েছে। সেই বিকেল থেকে একটার পর একটা দুশ্চিন্তা ছেয়ে আছে শ্রেয়সীর মনে। বিনি তার খুব স্নেহের সন্তান। আগামী দিন থেকে বিনিকে আর কোথাও যেতে দেবে না সে। সবসময় নিজের কাছে কাছেই রাখবে, দরকার নেই স্কুল যাওয়ার। যদি যেতেই হয় তবে নিজে তার মেয়েকে স্কুলে নিয়ে যাবে সে। শ্যামের উপর আর শ্রেয়সী একটুও ভরসা করতে পারছে না। এই গ্রামটাই হয়তো এইরকম। এই যে বিদিশা, সেও তো কিসব পুজো টুজো করে, সে জাদু করেনি তো বিনির ওপর? একসময় নাকি শ্যামের সাথে সম্পর্ক ছিল ওর। এই ভাবনাগুলো শ্রেয়সীর মাথায় খেলে গেল। সে একবার বিদিশার পানে চাইল। উপস্থিত সকলেই ভীষণ অবাক। এতক্ষণ মেয়েটা যেরকম ছিল হঠাৎ মায়ের কোলে উঠে বেমালুম পাল্টে গেল। তবে কি বান মারার প্রক্রিয়া শেষ? শ্রেয়সী বিদিশার দিকে তাকাতেই বিদিশা চেঁচিয়ে উঠল, ভালো কথা বলছি শ্রেয়সী, ওকে ছাড়ো, ওর থেকে দূরে সরে যাও। এটা তোমার মেয়ে না, ও ঘুমোচ্ছে। ওই পিশাচটা এখন ওকে পরিচালনা করছে। পিশাচ তোমাকে মিথ্যে কথা বলছে। শ্যাম সামান্য এগিয়ে এসেছে। ছেড়ে দাও ওকে শ্রেয়সী, ও আমাদের মেয়ে না। শ্যামের কথা শেষ হতেই হঠাৎ বিনি তার ডান হাত দিয়ে খামচে ধরল শ্রেয়সীর গলা। অর্জুন উঠে এসে দ্রুত ছাড়ানোর জন্য এগিয়ে আসলো, কিন্তু বিনি তার দিকে তাকাতেই অর্জুন কিসের যেন এক অদৃশ্য ধাক্কায় ছিটকে গিয়ে আছড়ে পড়ল ঘরের দেওয়ালে। বাঁচাও আমায়, বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়, বাঁচাও। সবাই দেখল শ্রেয়সীর গলা থেকে বিষম রক্তপাত শুরু হয়েছে। এটাই বোধহয় ছিল শ্রেয়সীর শেষ চিৎকার। এরপরে কাটা কলা গাছের মতো মাটিতে নেতিয়ে পড়ল তার শরীরটা। শ্রেয়সী পড়ে যেতেই রেবা দেবী চিৎকার করে উঠলেন, বৌমা! শ্রেয়সীর নিথর দেহের কোলে এখনো বিনি বসে আছে। সে রেবাকে কড়া ভাষায় বলল, তার গলা কিন্তু আবারও বদলে গিয়েছে। প্রাণের বৌমা আমার, শিক্ষিত বৌমা, গ্রাজুয়েশন পাশ করেছে, বড় দরদ উতলে পড়ছে না?
বৌমা তো বেঁচে থাকার সময় কতই যে হিংসা করতিস, তা বলার বাকি আছে কি? চুপ করো। তুমি কি জানো আমি হিংসা করতাম না ভালোবাসতাম? তবে শোনো, নিজের মেয়ের মতন ভালোবাসতাম ওকে। রিভার নিজেকে সামলাতে পারলেন না। তিনি বিদিশার হাত দুটো চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বিশ্বাস কর মা, ওকে আমি খুবই স্নেহ করতাম। একটা মানুষের হঠাৎ এভাবে মৃত্যু দেখে উপস্থিত সকলে নির্বাক হয়ে গেল। তবে তার থেকেও বোধহয় আরো ভয়াবহ কোনো জিনিস এখন তাদের চোখের সামনে ঘটে চলেছে। শ্রেয়সীর নিথর দেহের উপর বসে এক মনে রক্তপানে ব্যস্ত বিনি। কেউ ভয়ে এগিয়ে গিয়ে বিনিকে ঠেকাতেও পারছে না। সবাই সন্ত্রস্ত হয়ে দেখছে। শ্রেয়সীর ওই রকম অবস্থা দেখে অর্জুন ঘোষও ভয়ে সিটিয়ে গিয়েছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিবারণবাবু আস্তে করে বললেন, বিদিশা মা, এর কোনো বিহিত নেই। একে এখন ঠেকানো অসম্ভব। দেখছেন তো, ইতিমধ্যেই পরিবারের এক সদস্যের মৃত্যু হলো। জ্যাঠা, আমাকে গুরুর শরণ নিতে হবে। এর বেশি আমার কিছু জানা নেই। আর আরেকটা জিনিস করতে পারি। আমি মন্ত্র বলে বিনিকে এখন এই স্থান থেকে বিদায় দিতে পারি। পরে গুরুর থেকে সমস্ত কিছু জেনে তাকে পিশাচ ছাড়া করতে পারবো হয়তো। ওকে বিদায় করলে ও আবার কোথায় যাবে? ওনাকে থামিয়ে নিবারণবাবু বললেন, থামো তো, বেশি দরদ দেখিও না। আগে বংশ রক্ষা করতে হবে। চোখের সামনেই তো দেখতে পেলে কি ঘটে গেল মুহূর্তের মধ্যে। যা করবার ভেবে করতে হবে। তা বিদিশা মা, তুমি ওই কাজটাই করো। একে আগে বিদায় করো। ঠিক আছে জ্যাঠামশাই। কথা শেষ হতেই বিদিশা বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। সে নিজের আর উপস্থিত সকলের দেহ বন্ধন করে নিল প্রথমে। তারপর পিশাচ তাড়ানোর জন্য মহাবীর হনুমান চাল্লিসা মন্ত্র উচ্চস্বরে পড়তে লাগলো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীস তিহুলোক উজাগর, রামদূত অতুলিত বল ধামা, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुबुति निवार सुमति के संगी। শ্রেয়সীর রক্তাক্ত দেহ ছেড়ে বিনি এক লাফে উল্টো হয়ে ঘরের ছাদে ঝুলে গেল। তারপর হাসতে হাসতে বলল, আজ আমাকে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু এদের কাছে তো তুই সবসময় থাকবি না। আমি খুব শীঘ্রই আবার আসবো, আর এবার খাবো ওই পুরোটাকে যে আমাকে তাড়িয়ে দেবার কথা বলছিল। এই বলে সে এক লাফে নিবারণবাবুর সামনে এসে উপস্থিত হলো। রক্ত চুষে খেতে খেতে বিনির সারা শরীর রক্তে ভরে গিয়েছে। তার পরনের গোলাপি ফ্রকের এখন তীব্র লালচে রং। বিনি নিবারণবাবুর দিকে তাকিয়ে একটা ক্রূঢ় পৈশাচিক হাসি হাসল। সেই নিষ্ঠুর হাসি দেখে নিবারণের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আরো কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে এবার সে এগিয়ে গেল বিদিশার দিকে। তার চলনও অস্বাভাবিক। দুই পায়ে অনেকটা উবু হয়ে বসার মতো বসে কেমন লাফিয়ে লাফিয়ে চলছে। বিদিশা তখনও চোখ বুঝে মন্ত্র পড়ে চলেছে। বিনি তার সামনে গিয়ে হুঙ্কার দিয়ে উঠল, চল চল, আর মন্ত্র পড়তে হবে না। শোন, তোর মনে কি চলছে আমি জানি। এই মেয়েকে আমি কিছুতেই ছাড়ছি না। এই বলেই বিনি বিদিশার উপর ঝাঁপিয়ে পড়ল। এই মুহূর্তে চকিতে একটা ঘটনা ঘটে যায়।
বিনি অদৃশ্য কোনো একটা দেওয়ালে ধাক্কা খেয়ে পিছিয়ে আসে। আবারও চেষ্টা করেছে, আবারও একই পরিণতি। বিদিশার কাছে কিছুতেই পৌঁছতে পারছে না। বিদিশার গোটা শরীর ঘিরে অদৃশ্য এক বলয় তৈরি হয়েছে যেন। তাতেই বারংবার ধাক্কা খাচ্ছে বিনি। শেষমেশ আর কিছু করতে না পেরে হিংস্র প্রাণীর মতন একটা গর্জন ছেড়ে ছুটে বাইরে অদৃশ্য হয়ে গেল।